বর বেবি কিক মারছে। আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। কি অসহ্য যন্ত্রণা। মা গো মা। নূর হ্যাং হয়ে দাঁড়িয়ে আছে। কোনো রকম নড়াচড়া করছে না। শ্বাস নিঃশ্বাস ফেলছে কিনা সন্দেহ আছে। শুধু চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় করে চাঁদনির দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে নূরকে দেখে মনে হচ্ছে সে অবাস্তব কিছু দেখছে বা শুনছে, যা পুরোপুরি অসম্ভব। যেমন ধরুন, বাংলাদেশ প্রধানমন্ত্রী ফেসবুক অ্যাপ গোটা বাংলাদেশের জন্য ডিজেবল করে দিয়েছে। আমরা বাংলাদেশের মানুষ আর ফেসবুক ইউজ করতে পারব না। প্রাথমিকভাবে ধাক্কা খেয়েছেন তো? এর চেয়েও বেশি ধাক্কা নূর খেয়েছে। চাঁদনি এখনো ভ্যাভ্যা করছে আর পেটের মধ্যে হাত বুলাচ্ছে। নূরের এমন বিরূপ প্রতিক্রিয়া দেখে চাঁদনি অনেকক্ষণ যাবৎ নূরকে চোখ মেরে কিছু একটা বুঝানোর চেষ্টা করছে। বাট নূরের সেদিকে কোনো মনোযোগ নেই। সে নিজের জগতে ব্যস্ত। শখ খাওয়া চাটটিখানি কথা না। শট খাওয়ার চরম পর্যায়ে পৌঁছে নূর ক্যাং ধরে আছে। পুলিশগুলো নূর আর চাঁদনির দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছে। চাঁদনি ব্যাপারটা আঁচ করতে পেরে নূরের টাকুনু বরাবর বসিয়ে দিল এক চিমটি। নখের দাগও হয়তো বসে গেছে। নূরের টনক এতক্ষণে নরল। নূর নাক মুখ কুঁচকে চাঁদনির দিকে তাকাল। কিছুটা স্বাভাবিক হয়ে বর্তমানে ফিরেছে সে। চাঁদনি চোখ মেরে আবারও কিছু একটা বুঝাল। নূর এবার পুরো দমে বুঝে গেছে চাঁদনির চোখ মারার রহস্য। পরিস্থিতি আয়ও আনার জন্য নূর দুঃখী মুখ করে যেই না পুলিশদের কিছু বলতে যাবে তার আগেই একজন পুলিশ এক ভ্রু উঁচু করে নূরের দিকে তাকিয়ে বলল, মেয়েটি কে হয় তোমার? নূর থতমত খেয়ে বলল, মেয়েটা আমার আপন বউ স্যার। পুলিশ কিছুটা অবাক হয়ে ভ্রু কুঁচকে বলল, আপন বউ মানে? নূর কিছুটা আমতা আমতা করে বলল, মানে আমার নিজের বউ। এই তো কিছুদিন হলো বিয়ে করেছি। পুলিশটা এবার নূরের থেকে চোখ সরিয়ে চাঁদনির দিকে তাকিয়ে বলল, এই মেয়ে তোমার নাম কি? চাঁদনি ঠোঁট উল্টিয়ে কেঁদে কেঁদে বলল, নাহিমা আহমেদ চাঁদনি। বিয়ের আগের নাম এটা। বিয়ের পর হয়েছে নাহিমা আবরার চাঁদনি। সবাই আমাকে চাঁদ বলে ডাকে। তুমি কি সত্যি সত্যি ছেলেটার বউ? জি স্যার। আপনি চাইলে আমাদের বেবির ডিএনএ টেস্ট করাতে পারেন। পুলিশ বেকুব হয়ে চাঁদনির দিকে তাকিয়ে আছে। নূর দাঁড়িয়ে দাঁড়িয়ে নখ কামড়াচ্ছে। সে জানে চাঁদনির পক্ষেই এসব উটকো কথাবার্তা বলা সম্ভব। পুলিশ বিরক্তি নিয়ে মাথাটা ঝাঁকিয়ে আবার চাঁদনির দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, তোমার বয়স কত? 18 রানিং স্যার। 18 বছরে বিয়ে করে বাচ্চাও নিয়ে নিলে? চাঁদনি কিছুটা লজ্জা পেয়ে পেটের দিকে তাকিয়ে বলল, আসলে স্যার আমার বর আমাকে অনেক ভালোবাসে। তাই বিয়ের 2 দিন পরই পেটে বাচ্চা চলে এলো। চাঁদনির কথা শুনে নূরের কাশি উঠে গেল। কিছুতেই যেন কাশি থামছে না, উল্টে বেড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর হয়তো যক্ষার রূপ নিবে। পুলিশ ভ্যাবাচাকা খেয়ে চাঁদনির দিকে তাকিয়ে বলল, 2 দিনের বেবি কিক মারে? হাউ ইটস পসিবল? স্যার মারে আপনি বুঝবেন না। ডিজিটাল বেবি তো, তাই একটু বেশি দুষ্টু। ঠিক ওর বাবার মতো। চাঁদনি আবার ঠোঁট উল্টিয়ে কেঁদে বলল, স্যার এও প্রশ্ন কেন করছেন? আমার বেবিরা ভীষণ রেগে যাচ্ছে। ওদের কিন্তু খুব রাগ। বেবিরা মানে? বেবিরা মানে টুইন বেবি। কিভাবে জানলে? আল্ট্রাসনো করিয়ে। 2 দিনের বেবির আল্ট্রাসনো হয়? চাঁদনি অসহায় দৃষ্টিতে পুলিশের দিকে তাকিয়ে বলল, স্যার আপনার কি বাচ্চা নেই? বিয়েই হলো না আবার বাচ্চা? এমা আপনার এখনো বিয়েও হয়নি। তাহলে আপনাকে বলে লাভ নেই, আপনি এসব মেয়েলি ব্যাপার বুঝবেন না। আচ্ছা স্যার, আপনি এখনো বিয়ে করেননি কেন?
পুলিশটা একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, বিয়ের বয়স এখনো হয়নি। চাঁদনি কিছুটা ব্যঙ্গ করে বলল, আহারে, বিয়ের বয়স না হয়েই আপনাকে আমার আব্বুর মতো ইয়াং লাগছে। বিয়ের বয়স হলে নিশ্চয়ই আমার পর দাদার মতো ইয়াং লাগত। চাঁদনির কথা শুনে নূরের কাশি থেমে হাসি উঠে গেল। সে পেটে হাত দিয়ে হু হা করে হাসছে। পুলিশটা নূরের দিকে রাগী দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার চাঁদনির দিকে তাকাল। চাঁদনি অসহায় মুখ করে পুলিশের দিকে তাকিয়ে আছে। হুট করেই পুলিশ অফিসারটা চোয়াল শক্ত করে জোরে চিৎকার দিয়ে বলল, ক্রেইজি গার্ল, তুমি আমাকে ইনডিরেক্টলি ইনসাল্ট করলে। চাঁদনি একটা শুকনো ঢোক গিলে কান্নার লাউড আরও বাড়িয়ে বলল, স্যার, আপনি আমাকে এভাবে ধমকাবেন না। আমি কিন্তু খুব ব্যথা পাচ্ছি। প্লিজ আমাদের যেতে দিন। ব্যথা পেলে তো মানুষ কাঁদে। কই, তোমার চোখে তো কোনো জল নেই। নিশ্চয়ই অভিনয় করছো। চাঁদনি কিছুটা সিরিয়াস হয়ে বলল, মায়েদের জল ফেলে কাঁদতে হয় না স্যার, এতে বেবিরা কষ্ট পায়। আপনি এসবের কি বুঝবেন? আপনি তো মানা বিয়ে পর্যন্ত করেননি। বয়স নিশ্চয়ই 40-এর কোঠায়। পুলিশটা চোখ মুখ লাল করে চাঁদনির দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এখনই গুলি করে দিবে। পরিস্থিতি কন্ট্রোল করার জন্য নূর দৌড়ে গিয়ে চাঁদনিকে কোলে তুলে কান্না কান্না মুখ করে বলল, স্যার, প্লিজ আমাদের যেতে দিন। বাচ্চা মেয়ে মা হয়েছে, তাই অটোমেটিকলি মুখ দিয়ে এসব উল্টো পাল্টা কথা চলে আসছে। সকাল থেকেই ওর পেটে পেইন করছে। দেখুন দেখুন, ব্যথা সহ্য করতে না পেরে নিজের গালে নিজেই চড় মেরেছে। গালগুলো কেমন লাল হয়ে আছে। তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। প্লিজ স্যার, আমাদের যেতে দিন। পুলিশটা চোখ বন্ধ করে কপাল ঘষতে ঘষতে বলল, প্লিজ প্লিজ তাড়াতাড়ি নিয়ে যান। এই মেয়েটা আমার মাথা নষ্ট করে ফেলছে। আর কিছুক্ষণ এখানে থাকলে হয়তো আমাকে পাগলা গারদে ভর্তি হতে হবে। উফ, পুরা পেইন। নূর একটা টেডি স্মাইল দিয়ে তাড়াতাড়ি করে চাঁদনিকে বাইকে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে বাইক স্টার্ট করে দিল। কিছু দূর যেয়ে চাঁদনি হু হা করে হেসে নূরকে টাইট করে জড়িয়ে ধরল। নূর ও চাঁদনির মতো অট্টহাসিতে ফেটে পড়ল। নূর হাসছে আর চাঁদনিকে উদ্দেশ্য করে বলছে, চাঁদ, ইউ আর জাস্ট মাইন্ড ব্লোয়িং। তোমার এসব উটকো বুদ্ধির জন্যই আমার বাইকটা আজ সেফ হল। চাঁদনি মৃদু হেসে নূরকে আরো টাইট করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর ওরা চাঁদনির বাড়ির সামনে পৌঁছে গেল। চাঁদনি বাইক থেকে নেমে মুচকি হেসে নূরের দিকে তাকাল। নূর বাইকের চাবিটা হাতে নিয়ে চাঁদনির দিকে তাকিয়ে বলল, গালে পেইন আছে? সামান্য। সোহা আপুকে বলবে গালে ভালো করে বরফ ঘষে দিতে। চাঁদনি মাথা নাড়িয়ে সম্মতি জানাল। নূর বুকে দুহাত গুজে চাঁদনির দিকে তাকিয়ে বলল, গো। চাঁদনি মলিন হেসে গেইটের দিকে মোড় নিল। নূর বাইক স্টার্ট করতে গিয়ে ও থেমে গেল। হুট করে নূর চাঁদনিকে পিছন থেকে ডেকে বলল, স্টপ চাঁদ, আই উইল কাম। চাঁদনি হাঁটা থামিয়ে পিছন ফিরে নূরের দিকে তাকাল। নূর বাইক থেকে নেমে চাঁদনির পাশাপাশি দাঁড়িয়ে বলল, তুমি খালামনিকে হ্যান্ডেল করতে পারবে না, আমাকেই বুঝিয়ে বলতে হবে। কথাগুলো বলেই নূর চাঁদনির হাত ধরে বাড়ির ভিতর ঢুকে গেল। চাঁদনি অবিশ্বাস্য দৃষ্টিতে নূরকে দেখছে। নূর সামনের দিকে পা ফেলে হাঁটছে। বাড়ির ড্রয়িং রুমে ঢুকেই ওরা সামিয়া আহমেদের মুখোমুখি হয়ে গেল। সামিয়া আহমেদ এক গাল হেসে নূরকে টানতে টানতে সোফায় বসিয়ে দিল। উনি এখনো চাঁদনির দিকে খেয়াল করেনি। সামিয়া আহমেদ নূরের হাত ধরে খুশিতে হেসে হেসে বলল, সকাল থেকেই আমার মিষ্টি ছেলেটাকে দেখার জন্য মনটা কেমন উসখুস করছিল।
ভেবেছিলাম আজ বিকেলে তোদের বাড়িতে গিয়ে তোকে দেখে আসব, কিন্তু এর আগেই আমার ছেলেটা কেমন আমার কাছে চলে এলো। নূর এক গাল হেসে সামিয়া আহমেদের কাঁধে মাথা ঠেকিয়ে বলল, কেমন আছো খালাম্নি? বেশ আছি, তবে তোর বউয়ের জ্বালায় অতিষ্ঠ। সাত সকালেই মেজাজটা চড়া করে দিয়েছে। ঘুম থেকে উঠেই ভ্যাভ্যা। শুধু এটা না, ভার্সিটিতে যাওয়ার আগে পুরো বাড়ি লণ্ডভণ্ড করে গেছে। কাবার্ড গুছাতে গুছাতে সোহার ইন্টারভিউর সময় পেরিয়ে গেছে। মেয়েটা এখন মন খারাপ করে রুমে দরজা আটকে বসে আছে। চাঁদনি জিভ কেটে দৌড়ে সিঁড়ি বেয়ে সোহানির রুমের দরজা ধাকাচ্ছে আর বলছে, সোহা আপু দরজা খোল। সরি আপু, সো সরি, আর কখনো এমন করব না। নিজের কাবার্ড নিজে গোছাব, প্লিজ আপু দরজাটা খোল। সোহানি খাটের উপর গোল হয়ে বসে রাগে ফুঁসছে। চাঁদনির ভয়েস শুনে ওর রাগটা যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। সোহানি বেড থেকে নেমে দরজা খুলে চোখ মুখ লাল করে যেই না চাঁদনির গালে চড় বসাতে যাবে এর আগেই নূর এসে সোহানির হাত ধরে নরম স্বরে বলল, আপু চাঁদকে আর মেরো না, এমনিতেই সকাল থেকে চড়ের উপর চড় খেয়েছে, প্লিজ ওকে মাফ করে দাও। চাঁদনি পিটপিট চোখে নূরের দিকে তাকিয়ে আছে। নূরের কথা শুনে সোহানি চাঁদনির দিকে ভালো করে তাকিয়ে দেখল চাঁদনির দুই গাল ফুলে লাল হয়ে আছে। মুহূর্তেই সোহানির চোখে পানি চলে এলো। সোহানি কাপা কাপা হাতে চাঁদনির গালে হাত বুলিয়ে বলল, এই চাঁদকে মেরেছে তোকে? তোর গালগুলো এমন ফুলে আছে কেন? সামিয়া আহমেদ নিচ থেকে দৌড়ে এসে চাঁদনির দিকে ভালো করে তাকিয়ে চোখে এক রাশ জল নিয়ে চাঁদনিকে বুকে চেপে ধরে কান্নাজড়িত কণ্ঠে বলল, কে হয়েছে আমার আম্মুর? কে মেরেছে আমার আম্মুকে? চাঁদনি চুপ করে আছে, কিছু বলছে না। নূর মাথাটা নিচু সামিয়া আহমেদকে উদ্দেশ্য করে বলল, খালাম্নি আমার জন্য চাঁদ মার খেয়েছে, এই সব কিছুর জন্য আমিই দায়ী। হুট করে চাঁদনি সামিয়া আহমেদের থেকে নিজেকে ছাড়িয়ে গাল ফুলিয়ে বলল, আম্মু জানো, আমাদের ভার্সিটির একটা নোংরা ছেলে নূর ভাইয়াকে বাজে বাজে কথা বলছিল, তাই আমি রাগ করে ছেলেটার গালে চড় মেরেছিলাম। আমার সামনে আমার বরকে বকা ঝকা করবে, আমি কি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনব? তাই মেরেছি ঠাটিয়ে এক চড়। ছেলেটা ও রেগে আমাকে খুব মেরেছে। এরপর নূর ভাইয়া ও ছেলেটাকে অনেক 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 মেরেছে। সোহানি চোখের জলগুলো মুছে চাঁদনির মাথায় গাড্ডা মেরে বলল, হুম, আপনি যে বর পাগলি তা আমরা ভালো করেই জানি। সামিয়া আহমেদ মুচকি হেসে নূরের দিকে তাকাল। নূর কথা ঘোরানোর জন্য সামিয়া আহমেদকে উদ্দেশ্য করে বলল, আমি যাচ্ছি খালাম্নি। সোহা আপুকে বলে চাঁদের গালে বরফ ঘষিয়ে দিও, না হয় ফোলা কমবে না। সোহানি ভেঙচি কেটে নূরকে উদ্দেশ্য করে বলল, কেন রে? তোর বউ তুই সেবা করবি, আমরা কেন করব? আমি বরফ এনে দিচ্ছি, তুই পারলে তুই বউয়ের সেবা কর। কথাগুলো বলেই সোহানি ওর আম্মুকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। নূর মাথা চুলকাতে চুলকাতে চাঁদনির রুমে ঢুকে গেল। চাঁদনি লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। সোহানি ফ্রিজ থেকে বরফ এনে চাঁদনির হাতে ধরিয়ে দিয়ে বলল, যাও বরের সেবা নাও। চাঁদনি ক্লোজ আপ হাসি দিয়ে রুমে ঢুকে গেল। ওইদিকে কায়রা, লাবিবা আর জায়মা হাঁটতে হাঁটতে ভার্সিটি থেকে বের হচ্ছে। আয়মন আর হিমেল মিলে নাদিমকে হসপিটালে নিয়ে গেছে। প্রিন্সিপালের আদেশ বলে কথা, তাই ওদের আপই থাকা সওয়েও বারণ করতে পারেনি। কায়রা কিছুটা মন খারাপ করে জায়মা আর লাবিবাকে উদ্দেশ্য করে বলল,
কি থেকে কি হয়ে গেল? ভেবেছিলাম চাঁদ আপু সহ তোমাদেরকে আজ আমার বাড়িতে নিয়ে যাব মিহা আপুর সাথে দেখা করাতে, কিন্তু লাভ কিছু হলো না। সব কিছু এলোমেলো হয়ে গেল। জায়মা মলিন হেসে বলল, থাক কায়রা, মন খারাপ করো না। আমরা বরং কাল তোমাদের বাড়িতে যাব কেমন? কাল তো আমি বাড়িতেই থাকব না। কেন, কোথায় যাবে? কাল কক্সবাজার যাব। কলেজ থেকে ট্যুরে নিবে। কায়রা কিছুটা লজ্জা পেয়ে আবার বলল, আমার সাথে সাব্বিরও যাবে। জায়মা কায়মার কান টেনে বলল, বাহ, আমার ভাইটাকে তো ভালোই পটিয়েছ। কায়রা নাক মুখ কুঁচকে বলল, তোমার ভাইই তো বায়না করছে আমার সাথে যাবে বলে, তাই আমি ও বারণ করিনি। জায়মা কায়রার কান ছেড়ে বলল, ভাবছি আজ বিকেলেই তোমাদের বাড়িতে যাব চাঁদকে নিয়ে। কি বলো তুমি? কায়রা এক গাল হেসে বলল, ঠিক আছে ঠিক আছে, যেও। আমি তোমাদের অপেক্ষায় থাকব। কথাগুলো বলেই কায়রা স্কুটিতে উঠে বাড়ির রাস্তায় মোড় নিল। লাবিবা আর জায়মা রিকশার জন্য দাঁড়িয়ে পড়ল। লাবিবা চিন্তিত কণ্ঠে জায়মাকে উদ্দেশ্য করে বলল, একবার কি উচিত না চাঁদকে দেখে আসা? বিকেলে তো যাবই, তখন না হয় দেখে নিব। লাবিবা মাথা নাড়িয়ে সম্মতি জানাল। জায়মা একটা খালি রিকশা দেখে লাবিবাকে নিয়ে রিকশাতে উঠে পড়ল। অন্যদিকে মাহিন বাংলাদেশের প্রায় কাছাকাছি চলে এসেছে। অনেকক্ষণ ধরে মাহিন মিহার নাম্বারে কল করে যাচ্ছে। কল বেজেই যাচ্ছে, বাট নো রেসপন্স। তাই সে কিছুটা বিরক্ত হয়ে ফোনটা বন্ধ করে দিল। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে মিহা। বাতাসে উন্মুক্ত কাল চুলগুলো উড়ছে। পিঙ্ক কালার টপসের সাথে হোয়াইট কালার প্লাজো পরে চোখ বন্ধ করে কিছু একটা ভাবছে সে। চোখে মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে আছে। চোখ মুখ ফোলা ফোলা হয়ে আছে। মনে হচ্ছে ভীষণ কেঁদেছে। হুট করেই টুপটাপ চোখের পানি ছেড়ে মিহা কাপা কাপা গলায় বলল, তুমি আসবে তো মাহিন? চোখ জোড়া খুলে মিহা কান্নাসিক্ত কণ্ঠে আবার বলল, তুমি যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার টানে টানে তোমাকে আসতেই হবে। আমার খোঁজ করতে করতে তুমি আমি অবধি পৌঁছে যাবে। আমি ওই দিনটার অপেক্ষায় থাকব মাহিন। আমি তোমার প্রতীক্ষায় সারা জীবন কাটিয়ে দিতে পারব। কোজ আই রিয়েলি লাভ ইউ মাহিন। আই রিয়েলি লাভ ইউ। কথাগুলো বলতে বলতে মিহা কান্নায় ভেঙে পড়ল। ঢুকরে কাঁদছে সে। ভালোবাসার এক অদ্ভুত জ্বালা ভিতরটাকে তুষের আগুনের মতো জ্বালিয়ে খাক করে দেয়। এই জ্বলন পানি দিয়ে ও নিবে না, উল্টো পানির মাধ্যমেই এর বহিঃপ্রকাশ ঘটে। কান্নাই হলো এই জ্বলনের প্রকাশ। যত কাঁদবেন ততই যেন আগুন বাড়তে থাকবে। না পাওয়া আপনাকে গ্রাস করে ফেলবে, যেমনটা এখন মিহার হচ্ছে। কান্নার মাঝেই পিছন থেকে কেউ এসে মিহাকে জড়িয়ে ধরল। মিহা অশ্রুসিক্ত চোখে পিছনে তাকিয়ে দেখল কায়রা মিহাকে ঝাপটে ধরে আছে। মিহা চট জলদি চোখের জলগুলো মুছে মিথ্যে হাসির আড়ালে কষ্টগুলোকে লুকিয়ে কায়রাকে উদ্দেশ্য করে বলল, কি রে, এত জলদি চলে এলি? ক্লাস করিসনি? আজ তো আমি কলেজেই যাইনি, ক্লাস করব কোত্থেকে? তাহলে এতক্ষণ কোথায় ছিলি? চাঁদ আপুর সাথে দেখা করতে গিয়েছি। এই চাঁদ আপু আবার কে? কায়রা কিছুটা লজ্জা পেয়ে বলল, আমার ননদ। না হ্যাঁ। এই তুই কি গোপনে বিয়ে করে নিয়েছিস? ধ্যাতো, তুমি আসলেই একটা উল্লুক। বিয়ে ছাড়া ও ননদ বানানো যায় বুঝলে?
তার মানে তোর বয়ফ্রেন্ড আছে? হুম আছে। হি লাভস মি মোর। বাহ বাহ কায়রা, তুই জাস্ট লাজবাব। ইন্টার সেকেন্ড ইয়ারে থাকতেই প্রেম? খুব 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 ভালো। আজব বয়সে একটু ছোট বলে কি প্রেম করতে পারবো না? চাইলে বিয়েও করতে পারিস। বারণ করছে কে? কায়রা কিছুটা লজ্জা পেয়ে মিহার মুখোমুখি দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে বলল, মিহা আপু আমি সত্যিই বিয়ে করতে চাই। তুমি একটু আম্মু আব্বুকে বুঝিয়ে বলো না। তুমি বললেই ওরা বুঝবে। দুষ্টু মেয়ে। এখন কানের নিচে ঠাটিয়ে দিব 2 চর। এখনো ইন্টার পাশ করতে পারল না আবার বিয়ে পাশ। কায়রা এবার মিহার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে বলল, ধ্যাতো আপু তুমিও না। আমি তো এতক্ষণ মজা করছিলাম, তুমি সিরিয়াসলি নিয়ে নিলে? মুহূর্তেই কায়রা হাসি থামিয়ে মুখটা কালো করে মিহার চোখের দিকে তাকিয়ে বলল, এই আপু তোমার চোখ মুখ ফলে আছে কেন? তুমি কি কেঁদেছ? মিহা জোরপূর্বক হাসি টেনে বলল, আরে না, আমি কাঁদতে যাব কেন? এই 2 দিন ধরে অনেক ঘুমিয়েছি তাই হয়তো চোখ মুখ ভার হয়ে আছে। আমি জানি তুমি তোমার বিএফের জন্য কেঁদেছ। আমার কাছে লুকিয়ে লাভ নেই। ভাইয়া যদি তোমাকে সত্যিই ভালোবাসে তাহলে তোমার কাছে আসবেই আসবে। কেউ ভাইয়াকে আটকে রাখতে পারবে না। হয়তো। আচ্ছা তোমার বিএফের নাম যেন কি? মাহিন চৌধুরী। এই আপু মাহিন জিজুকে একটু দেখাবে? খুব দেখতে ইচ্ছে করছে আমাদের মিহা রানীর বিএফ কতটা হ্যান্ডসাম আর ড্যাশিং। মিহা কিছুটা লাজুক ভঙ্গিতে বলল, হি ইজ ওভার কিউট এন্ড হ্যান্ডসাম। চোখগুলো নীল মার্বেলের মতো। ওর চোখের দিকে তাকিয়ে থাকতে খুব ভাল লাগে আমার। যেমন হাইট তেমন ওয়েট, ধবধবে ফর্সা গায়ের রং। পুরো রূপকথার রাজকুমারদের মতো। বর্ণনা শুনেই এত ভালো লাগা কাজ করছে, সামনাসামনি দেখলে জানি কতটা ভালো লাগে। আচ্ছা আপু তোমার ফোনে ভাইয়ার ছবি আছে? গ্যালারিতে ছবি আছে তবে কাল থেকেই আমার ফোনটা হ্যাং করছে। রিপেয়ার করতে হবে। রিপেয়ার করার কি দরকার? নতুন একটা কিনে নাও। কখনো না। মাহিন আমার বার্থডেতে এই ফোনটা গিফট করেছে, কিছুতেই আমি ফোনটা হারাতে পারবো না। আচ্ছা বাদ দে, এবার বল তোর বিএফ দেখতে কেমন? হি ইজ রিয়েলি কিউট, কিছুটা নূর ভাইয়ার মতো। তবে নূর ভাইয়ার সাথে কারো তুলনা হয় না। নূর ভাইয়াকে দেখলেই সব মেয়েরা ফিট হয়ে যায়। হি ইজ ওভার হ্যান্ডসাম এন্ড কিউট। এই নূর ভাইয়া আবার কে? আমার বিএফের কাজিন। অন্যদিক থেকে চাঁদ আপুর হাজবেন্ড। চাঁদ মানে তোর বিএফের বোন? হুম। আজ বিকেলে চাঁদ আপু আসবে। তখন না হয় সবার সাথে পরিচিত হয়ে নিও। ওকে। কায়রা এবার মিহার হাত ধরে টানতে টানতে ছাদ থেকে নামছে আর বলছে, চল চল লাঞ্চ করে নেই, বড্ড খিদে পেয়েছে। মিহা ও মুচকি হেসে কায়রার পিছু পিছু হাঁটছে। অন্যদিকে নূর আর চাঁদনি পাশাপাশি বেডে বসে আছে। নূর খুব হিজিটেড ফিল করছে চাঁদনির গালে বরফ ঘষতে। তাই সে বরফের কোটা হাতে নিয়ে বসে আছে। চাঁদনি কিছুক্ষণ পর পর নূরের দিকে তাকাচ্ছে আর মুচকি হাসছে। চাঁদনি জানে নূরের দ্বারা কখনো সম্ভব না চাঁদনির গালে বরফ ঘষা। রোজ হলে হয়তো নূর এতক্ষণে খুব পেরেশান হয়ে যেত। চাঁদনির খেয়েই নূরের অনীহা। হুট করে চাঁদনি নূরের হাত থেকে বরফের কোটাটা ছিনিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বরফ দিয়ে নিজেই নিজের গাল ঘষছে আর নূরকে উদ্দেশ্য করে বলছে,
তোমার কোনো কাজ থাকলে তুমি যেতে পারো নূর ভাইয়া। অযথা আমার জন্য সময় নষ্ট করতে হবে না। নূর এবার চোখ তুলে চাঁদনির দিকে তাকাল। চাঁদনি ব্যস্ত ওর গালে বরফ ঘষতে। নূর বেশ বুঝতে পেরেছে চাঁদনি অভিমান করে কথাগুলো বলেছে। নূর বসা থেকে উঠে চাঁদনির পিছনে দাঁড়িয়ে চাঁদনির হাত থেকে বরফের কোটাটা ছিনিয়ে চাঁদনিকে ওর দিকে ঘুরিয়ে চাঁদনির গালে বরফ ঘষতে লাগল। চাঁদনি চোখ বড় বড় করে নূরের দিকে তাকিয়ে আছে। নূর বরফ ঘষতে ব্যস্ত। অনেকক্ষণ যাবৎ বরফ ঘষার পর চাঁদনির গালের ফোলাটা অনেকখানি কমেছে। নূর এবার চাঁদনিকে ছেড়ে পিছনে ঘুরে শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, একটা কথা জানার ছিল। বসন্ত উৎসবে তুমি কোনো প্রোগ্রামে পার্টিসিপেট করতে চাও? চাঁদনি হেলেদুলে নূরের সামন দাঁড়িয়ে বলল, গানে। তাহলে আজ থেকেই প্র্যাকটিস শুরু করো। 2 দিন পরেই প্রোগ্রাম। আমি নাচতেও চাই। শুধু গাইলেই হবে, নাচতে হবে না। কথাটা বলতে বলতেই নূর রুম থেকে প্রস্থান নিল। চাঁদনি চোখ মুখ লাল করে নূরের যাওয়ার পথে তাকিয়ে আছে। নূর রুম থেকে বের হওয়ার সাথে সাথেই চাঁদনি হাত পা কচলাতে কচলাতে বলল, আমি নাচবি। দেখব ওই নূরের বাচ্চা আমাকে কিভাবে আটকায়। চাঁদনির রুম থেকে বের হয়ে নূর নিচে নেমে ওর খালামনির থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বিকাল 4টা। জায়মা আর লাবিবা চাঁদনিদের বাড়ি এসে উপস্থিত। দুইজনেই সিঁড়ি বেয়ে চাঁদনির রুমে ঢুকে গেল। চাঁদনি কোল বালিশ আঁকড়ে ধরে ঘুমাচ্ছে। চাঁদনির পাশেই সোহানি বসে ম্যাগাজিন পড়ছে। জায়মা আর লাবিবাকে দেখে সোহানি মৃদু হেসে বলল, কিরে, কেমন আছিস তোরা? দুজনেই সোহানির পাশে বসে বলল, ভালো আছি আপু। তুমি কেমন আছো? আর ভালো। পাগলের পাগলামির জ্বালায় অস্থির আছি। মানে? সোহানি চাঁদনিকে দেখিয়ে জায়মা আর লাবিবাকে উদ্দেশ্য করে বলল, এই পাগলটা এতক্ষণ পুরো বাড়ি ঘুরে নাচানাচি করেছে। সাথে আমাকে আর আম্মুকেও নাচিয়েছে। কলেজে নাকি বসন্ত প্রোগ্রাম আছে, ওইখানে নাচবে। তাই প্র্যাকটিস করছে। সারা দুপুর ধরে আমাদের জ্বালিয়ে এখন দিব্যি নাক টেনে ঘুমুচ্ছে। সোহানির কথা শুনে লাবিবা আর জায়মা হেসে কুটিকুটি। ওদের হাসির ঠেলায় চাঁদনি ঘুম থেকে লাফিয়ে উঠে চোখ দুটো কচলাতে লাগল। চোখের সামনে জায়মা আর লাবিবাকে দেখে চাঁদনি হামি তুলে বলল, কি রে তোরা হঠাৎ এমন সময়? হুম, তোকে নিতে এলাম। জায়মা, কোথাও যাবি নাকি? কায়রাদের বাড়ি যাব। লাবিবা। চাঁদনি 32 দাঁত বের করে বেড থেকে নেমে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় 10 মিনিট পর সে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হল। চাঁদনি টাওয়াল দিয়ে মুখ মুছে যেই না কাবার্ড খুলতে যাবে এর আগেই সোহানি তেজি কণ্ঠে বলে উঠল, ওইখানেই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাক। আমি ড্রেস বের করে দিচ্ছি। সকালের মতো আর কাজ বাড়াতে চাই না। কথাগুলো বলেই সোহানি বেড থেকে নেমে কাবার্ড থেকে একটা জাম কালার ড্রেস বের করে চাঁদনির হাতে ধরিয়ে দিল। চাঁদনি এখনো স্ট্যাচু হয়েই দাঁড়িয়ে আছে। সোহানি চাঁদনিকে বারবার ঠেলছে, এরপর ও সে নড়ছে না। লাবিবা হু হা করে হেসে চাঁদনির সামনে দাঁড়িয়ে বলল, মুভ। চাঁদনি এবার নড়েচড়ে উঠল। সোহানি যেন হাফ ছেড়ে বাঁচল। চাঁদনি কোমরে হাত গুজে সোহানিকে উদ্দেশ্য করে কিছুটা রাগী ভঙ্গিতে বলল, ছোট থেকে এও বড় হয়েছিস, এখনো এটা ও জানিস না স্ট্যাচু বললে যে মুভ ও বলতে হয়। লাবু যদি এখন মুভ না বলতো তাহলে তো আমি সত্যি সত্যিই স্ট্যাচু হয়ে যেতাম। সোহানি তেরে এসে চাঁদনির কান টেনে বলল, তোমার মতো ফালতু লজিক নিয়ে আমি ঘুরি না।
তোমার মতো বয়সে সারাক্ষণ বইয়ে মুখ গুজে রেখেছি। এভাবে ঢ্যাং ঢ্যাং করে বাদরামি করে বেড়াইনি। চাঁদনি নাক মুখ কুঁচকে যেই না কিছু বলতে যাবে তার আগেই সোহানীর ফোন বেজে উঠল। সোহানী তাড়াহুড়ো করে ফোনটা বেডের উপর থেকে হাতে নিল। মুহূর্তেই সোহানীর রাগী মুখটা মুচকি হাসিতে পরিণত হল। সোহানী আর দেরি না করে ফোনটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। চাঁদনি বেশ বুঝতে পেরেছে কলটা কে করেছে। চাঁদনি ভেংচি কেটে জাইমা আর লাবিবার দিকে তাকিয়ে বলল, নীর ভাইয়া কল করেছে বুঝলি? তাই ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে বের হয়ে গেল। জও সব ন্যাকামো। হয়েছে হয়েছে, তাড়াতাড়ি হতো, দেরি হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে আসবে। জাইমা। চাঁদনি আর দেরি না করে ওয়াশরুম থেকে চেঞ্জও করে এসে আয়নার সামনে দাঁড়িয়ে সোজা সিথি করে চুলটা হাত খোপা করে নিল। চোখে সামান্য কাজল লাগিয়ে কপালে ছোট্ট একটা কালো টিপ পরে সাইড ব্যাগটা কাঁধে ঝুলিয়ে জাইমা আর লাবিবাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। সামিয়া আহমেদ চাঁদনিকে পিছন থেকে ডেকে ডেকে হয়রান। চাঁদনি পাওয়া না দিয়েই সোজা দৌড়ে গেইটের বাইরে চলে এলো। সে জানে এখন সামিয়া আহমেদ ওকে ডেকে বিকেলের নাস্তা করিয়ে এরপর ছাড়বে। গেইটের বাইরে দাঁড়ানোর সাথে সাথেই চাঁদনির চোখ আটকে গেল একটু দূরের চলমান বাইকটায়। নূর বাইক করে সামনের দিকে এগিয়ে আসছে। পিছনে আয়মন আর হিমেলও আছে। এইবার ও চাঁদনির সাথে নূরের ড্রেস আপ মিলে গেল। নূরের দিকে হাঁ করে চাঁদনি তাকিয়ে আছে। নূর এখনো চাঁদনিকে খেয়াল করেনি। সে আনমনে ড্রাইভ করছে। হুট করে আয়মন নূরকে ঝাঁকিয়ে বলল গাড়ি থামাতে। নূরের এতক্ষণে হুঁশ এলো। সাথে সাথেই নূর বাইকটা সাইড করে নিল। লাবিবা আয়মনকে দেখে মিটিমিটি হাসছে। আয়মন বাইক থেকে নেমে চাঁদনির মুখোমুখি হয়ে বলল, কি রে, এত সেজেগুজে কোথায় যাচ্ছিস? চাঁদনির সেদিকে হুঁশ নেই, সে নূরকে দেখতে ব্যস্ত। চাঁদনির নীরবতা দেখে লাবিবা বলে উঠল, কায়রাদের বাড়ি যাচ্ছি। আয়মন লাবিবার দিকে তাকিয়ে এক ভ্রু উঁচু করে বলল, তাই বলে এত সেজে গুজে? লাবিবা একটু ভাব নিয়ে বলল, কেন, আপনার কি নজর লাগছে? ছ্যা ছ্যা, আমার রুচি এতটাও খারাপ না। লাবিবা সাপের মতো ফুসফুস করতে করতে বলল, আপনাকে আমি পরে দেখে নিব। রাস্তাঘাটে সিন ক্রিয়েট করতে চাই না। আয়মনের জন্য নূর চাঁদনিকে স্পষ্ট দেখতে পারছে না। তাই সে বারবার উকি ঝুঁকি মারছে। চাঁদনি লুকিয়ে লুকিয়ে নূরকে দেখছে। নূরের উকি ঝুঁকি দেখে চাঁদনি মুচকি হেসে আয়মনের পাশ কাটিয়ে ডিরেক্টলি নূরের সামনে গিয়ে দাঁড়াল। নূর তাড়াতাড়ি করে ওর মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। চাঁদনি নূরের কাছাকাছি গিয়ে বলল, কোথায় যাচ্ছ? শপিং মলে। হঠাৎ শপিং মল? হিমেলের গার্লফ্রেন্ডের জন্য যাওয়া। হিমেল মাথা চুলকিয়ে পিছন থেকে চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, মুনতাহার বার্থডে কাল, তাই ওর জন্য গিফট কিনতে যাচ্ছি। বাহ বাহ, বেশ ভালো। তা কি গিফটস কিনবেন? ডায়মন্ড রিং। এনগেজমেন্টের প্ল্যান আছে নাকি? সেটা না হয় কাল চোখের সামনেই দেখে নিও। কাল তোমার ও ইনভাইট রইল মুনতাহার বার্থডেতে। নূরের সাথে রেডি হয়ে চলে আসবে কেমন? চাঁদনি এক গাল হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানাল। নূর বাইকের লুকিং গ্লাসে চাঁদনিকে দেখছে। নূরের মনের কথা চাঁদনি ঠিক শুনেছে। চোখে আজ কাজল পড়েছে। কাজল কালো আখিতে চাঁদনির চোখের সৌন্দর্য আরও তিনগুণ বেড়ে গেছে। নূরের মনে একটা অদ্ভুত তরঙ্গের সৃষ্টি হচ্ছে। ধুকপুক করছে বুকটা। গিটারের স্ট্রিং এর চেয়েও বেশি তাল এই ধুকপুকের।
ক্রমশ ধুকপুকানি বেড়ে চলছে। নূর কিছুতেই এই চঞ্চলা তালকে উপেক্ষা করতে পারছে না। চাঁদনি হিমেলের সাথে কথা বলে যেই না সামনের দিকে মোড় নিল অমনি নূর চাঁদনিকে পিছন থেকে ডেকে বলল, চাঁদ। চাঁদনির সাথে সাথেই পিছু ফিরে তাকাল। নূর মলিন হেসে চাঁদনির দিকে তাকিয়ে বলল, ইউ আর লুকিং সো প্রিটি। চাঁদনি অবিশ্বাস্য দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। নূর চাঁদনির থেকে চোখ সরিয়ে আয়মনকে ডেকে বলল, আয়ু জলদি আয়, আমাদের লেট হয়ে যাচ্ছে। আয়মন লাবিবার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে সামনে হাঁটা ধরল। চাঁদনির কাছাকাছি যেতেই আয়মন চাঁদনির মাথায় গাড্ডু মেরে বলল, যা, বেশি রাত করিস না। চাঁদনি মাথা নাড়িয়ে লাবিবাদের দিকে এগিয়ে গেল। চাঁদনি এখনো ঘোরের মধ্যে আছে। আয়মন বাইকে বসার সাথে সাথেই নূর বাইক স্টার্ট করে চাঁদনিদের চোখের সামনে দিয়ে ছো মেরে চলে গেল। অতিরিক্ত খুশিতে চাঁদনি পাথর হয়ে আছে। জায়মা একটা খালি অটো পেয়ে দাঁড় করিয়ে দিল। চাঁদনিকে টানতে টানতে জায়মা আর লাবিবা অটোতে উঠে গেল। অন্যদিকে বিমান ল্যান্ড করল বাংলাদেশ এয়ারপোর্টে। মাহিন প্লেন থেকে নেমে ব্ল্যাক হুডিটা গায়ে জড়িয়ে নিল। হাতে ল্যাকেজটা নিয়ে মাহিন এয়ারপোর্টের লনে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের পথঘাট কিছুই চিনে না। এয়ারপোর্ট থেকে বের হওয়ার রাস্তা ও সে ঠাউর করতে পারছে না। মাঝবয়সী একটা লোককে ফলো করতে করতে মাহিন এয়ারপোর্ট থেকে রাস্তায় বেরিয়ে এলো। এবার তাকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে। এয়ারপোর্টের পাশেই কয়েকটা বড় বড় বাস দাঁড়িয়ে আছে। মাহিন দৌড়ে বাসগুলোর সামনে গেল। বাসগুলোর গায়ে লেখা ঢাকা টু চট্টগ্রাম। বাসের কন্ট্রাক্টরগুলো ডাকাডাকি করে বলছে, ঢাকা টু চট্টগ্রাম যাবেন, ঢাকা টু চট্টগ্রাম। মাহিন একটু এগিয়ে একটা বাসের কন্ট্রাক্টরের সামনে দাঁড়াল। কন্ট্রাক্টর মুচকি হেসে বলল, ভাই চট্টগ্রাম যাবেন? মাহিন মাথা নাড়িয়ে সম্মতি জানাল। ভাই প্রথমে টিকিট কাটতে হবে। কত টাকা? 500 টাকা। মাহিন ওয়ালেট থেকে 500 টাকা বের করে লোকটির হাতে ধরিয়ে দিল। লোকটি খুশি মনে মাহিনকে বসার সিট দেখিয়ে দিল। কন্ট্রাক্টরের দেখানো সিটে মাহিন বসে পড়ল। মাহিনের সিটটা জানালার পাশে পড়েছে। কিছুটা ক্লান্ত হয়ে মাহিন হুডির টুপিটা মাথা থেকে সরিয়ে বাসের সিটে মাথা এলিয়ে দিল। কিছুক্ষণ পর বাসটা প্যাসেঞ্জার ভর্তি হওয়ার সাথে সাথে ড্রাইভার বাস ছেড়ে দিল। জানালা দিয়ে আসা বিকেলের মৃদু মন্দ বাতাসে মাহিনের সিল্কি চুলগুলো উড়ছে। নীলাভ চোখগুলো ক্লান্ত হয়ে নিজেদের আবদ্ধ করে রেখেছে। মাহিনের পাশের সিটে একটা মধ্যবয়সী মেয়ে বসেছে। মেয়েটা শুধু কিছুক্ষণ পর পর মাহিনের গায়ের সাথে ঘেঁষছে। মাহিন কিছুটা বিরক্ত হয়ে চোখ লাল করে মেয়েটার দিকে তাকাল। মেয়েটা ভয়ে চুপসে গেল। মাহিন আবার চোখজোড়া বন্ধ করে ফেলল। চাঁদনি, লাবিবা আর জায়মা পৌঁছে গেছে কায়রাদের বাড়ির সামনে। চাঁদনি ধীর পায়ে অটো থেকে নেমে বাড়ির ভিতর ঢুকে গেল। সে খুশিতে ওভার এক্সাইটেড হয়ে আছে। কেমন মূর্তির মতো হয়ে গেছে। জায়মা আর লাবিবা অটোর ভাড়া চুকিয়ে চাঁদনির পিছু পিছু ছুটল। লাবিবা আর জায়মা চাঁদনির মূর্তি ভাব দেখে বেশ আশ্চর্য হয়ে আছে। হাসি খুশি চনমনে মেয়েটা হুট করেই এমন নীরব হয়ে গেল, অবশ্যই তা অনেক চিন্তার বিষয়। লাবিবা মৌনতা কাটিয়ে চাঁদনিকে হাত দিয়ে ঝাঁকিয়ে বলল, এই চাঁদ, কি হয়েছে তোর? এভাবে স্ট্যাচু হয়ে আছিস কেন? কথাও বলছিস না? বোবা হয়ে গেলি নাকি? চাঁদনি ঝাঁকুনি খেয়ে চোখ বড় বড় করে জায়মা আর লাবিবার দিকে তাকিয়ে বলল, দোস্ত জানিস, নূর ভাইয়া আজ আমার তারিফ করেছে। আমাকে নাকি অনেক প্রিটি লাগছে। আমি বিশ্বাসই করতে পারছি না নূর ভাইয়া আমার তারিফ করেছে। হাউ ইজ সম্ভব দোস্ত?
চাঁদনি এবার জায়মা আর লাবিবার দিকে বাম হাতটা বাড়িয়ে বলল, এই আমাকে চিমটি কাটত। আমি কি স্বপ্নে আছি নাকি বাস্তবে আছি তা পরখ করে দেখতে হবে। দে দে, তাড়াতাড়ি চিমটি দে। জায়মা আর লাবিবা দুজন দুজনের দিকে তাকিয়ে ডেবিল স্মাইল দিয়ে চাঁদনির হাতে বসিয়ে দিল চিমটি। সাথে সাথেই চাঁদনি হাহ করে ব্যথায় কুকিয়ে উঠল। চাঁদনির ফর্সা হাতে চিমটির দাগ পড়ে গেছে। চাঁদনি ঠোঁট উল্টিয়ে কেঁদে বলল, বলেছিলাম চিমটি দিতে, খামচি দিলি কেন? দিলি তো আমার হাতের 12টা বাজিয়ে। সাংঘাতিক ব্যথা করছে কিন্তু। চুপ কর, ওভার অ্যাক্টিংয়ের দোকান। আমরা তোকে চিমটিই দিয়েছি, খামচি দেইনি। খামচি দিলে 5 আঙ্গুলের দাগ বসে যেত। এসব বাদ দিয়ে তাড়াতাড়ি ভিতরে চল। ওদের সাথে দেখা করেই বাড়ি ফিরতে হবে। সন্ধ্যা হয়ে গেলে কিন্তু আম্মু কেলানি দিবে। জায়মা। মুহুইতেই চাঁদনি কান্না ভুলে ঠোঁটে লাজুক হাসি ফুটিয়ে মাথাটা নিচু করে ইনিয়ে বিনিয়ে বলল, যাক, তাহলে বাস্তবই হল। নূর ভাইয়া সত্যি সত্যি আমার তারিফ করেছে। আও কি কিউট। আজ আমি বেশ খুশি। বাড়িতে যাওয়ার পথে তোদের আইসক্রিম কিনে খাওয়াবো কেমন? হয়েছে হয়েছে, আমাদের পেটে আর আইসক্রিম যাবে না। নিজেরটা গোপাগপ শেষ করে এরপর আমাদের গুলোতে হানা দিবি। না দিলে জোর করে ছিনিয়ে দিবি, না হয় রাস্তার মাঝখানে ভ্যা ভ্যা করে কেঁদে দিবি। যতবারই তুই আইসক্রিম কিনিস ততবারই এমন করিস। তাই তোর আইসক্রিম আমরা খাবো না। লাবিবা। না খেলে নাই, আরো ভালো। আমি 3টা আইসক্রিম একসাথে খাবো। নিজেই নিজেকে ট্রিট দিব। উফফ, তুই আসলেই একটা পাগল। লাবিবা। লাবু, আমাকে খেপাস না বলে দিলাম। না হয় আয়মন ভাইয়ার কাছে তোর নামে প্যাচ লাগাবো। কি প্যাচ লাগাবি শুনি? আজবো তোকে বলতে যাব কেন? বললে তো মজাই শেষ। লাবিবা চোখ মুখ লাল করে কিছু বলতে যাবে তার আগেই একজন মহিলা পিছন থেকে চাঁদনির কাঁধে হাত রেখে মুচকি হেসে বলল, আরে চাঁদ মা, কেমন আছো? চাঁদনি পিছু ফিরে মহিলাটির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। উনি এবার সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো বলো তো? কায়রা সেই কখন থেকে তোমাদের জন্য ওয়েট করছে, প্লিজ তোমরা ভিতরে চলো। চাঁদনি, জায়মা, লাবিবা মলিন হেসে বলল, হুম আন্টি, যাচ্ছি। তিনজনই এবার মহিলাটির পিছু হাঁটতে হাঁটতে কায়রাদের বাড়ির ভিতর ঢুকে গেল। ড্রয়িং রুমে যাওয়ার সাথে সাথেই কায়রা দৌড়ে এসে চাঁদনিকে জড়িয়ে ধরল। মিহা সোফায় বসে আছে। চাঁদনিদের দেখার সাথে সাথেই মিহা দাঁড়িয়ে পড়ল। জায়মা আর লাবিবা মিহাকে আর চোখে দেখছে। মিহা শুধু চাঁদনিকে দেখছে। কায়রা চাঁদনিকে জড়িয়ে ধরে আহ্লাদি স্বরে বলছে, কেমন আছো চাঁদ আপু? ভালো আছি মাই সুইট ভাবি। কায়রার আম্মু পাশে দাঁড়িয়ে সব শুনছে। উনি কিছুটা কৌতূহলী দৃষ্টিতে কায়রার দিকে তাকালো। কায়রা ফতাফত চাঁদনিকে ছেড়ে কিছুটা ভয় পেয়ে চাঁদনির কানে ফিসফিসিয়ে বলল, উফফ চাঁদ আপু, কি করছো কি? আম্মু আছে তো এখানে। ফাঁস হয়ে গেলে সব শেষ। ভাবি, ননদ সব বাড়ির বাইরে। এখন আপাতত অফ। চাঁদনি জিভ কেটে মাথায় হাত দিয়ে বলল, এই রে, আমার তো খেয়ালই ছিল না। আন্টিকে খেয়ালই করিনি। হুট করে কায়রার আম্মু মিসেস নাফিসা খানম এক ভ্রু উঁচু করে চাঁদনির দিকে তাকিয়ে বলল, সুইট ভাবি মানে? চাঁদনি কিছুটা থতমত খেয়ে আমতা আমতা করে বলল, আসলে আন্টি হয়েছে কি, কায়রার মতো দেখতে আমার একটা ভাবি আছে। সেইম কায়রার মতো। সেইম কালার, সেইম ধরন। কোনো দিক দিয়ে অমিল নেই। তাই আমি কায়রাকে মাঝে মাঝে ভাবি বলে ডাকি। মিসেস নাফিসা খানম মলিন হেসে বলল, ও আচ্ছা, তাহলে ঠিক আছে।
কায়রা চাঁদনিকে টেনে এনে মিহার সামনাসামনি দাঁড় করিয়ে দিল। চাঁদনি আর মিহা দুজনই মুখোমুখি। দুজনই দুজনের দিকে তাকিয়ে আছে। চুপ করে আছে দুজন। মৌনতা ভেঙ্গে চাঁদনি এক গাল হেসে মিহার দিকে ডান হাত বাড়িয়ে বলল, হায় আম চাঁদ। বিনিময়ে মিহা ও এক গাল হেসে চাঁদনির দিকে ডান হাত বাড়িয়ে বলল, আম মিহা। দুজনেই এবার হ্যান্ডশেক করে সোফায় বসে পড়ল। কায়রা টেনে এনে জায়মা আর লাবিবাকে ও সোফায় বসিয়ে দিল। মিহা চাঁদনির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তুমি অসম্ভব সুন্দরী, অনেক মায়াবী। ও শুধু আমি না, আপনিও অনেক সুন্দরী। আচ্ছা, আপনি আমার বড় হবেন না ছোট হবেন? আমি তোমার বড় হব। তুমি তো এখনো একটা বাচ্চা মেয়ে, কিউট বাচ্চা। চাঁদনি কিছুটা লজ্জা পেয়ে বলল, আমি বাচ্চা না, আমি বউ এখন। মানে তুমি ম্যারিড? জি। বাহ, খুব ভালো তো। ভালোবেসে বিয়ে করেছ নিশ্চয়ই? চাঁদনি কিছুটা মন খারাপ করে বলল, আমি ভালোবাসি, বাট আমার বর আমাকে ভালোবাসে না। মিহা মুখটা কালো করে কিছু বলতে যাবে তার আগেই কায়রা বলে উঠল, তোমাকে বলেছিলাম না নূর ভাইয়ার কথা? এই নূর ভাইয়াই চাঁদ আপুর বর। চাঁদ আপু মিথ্যা বলছে। নূর ভাইয়া ও চাঁদ আপুকে ভালোবাসে। যদি ভালোই না বাসত তাহলে আজ কেন এতটা ডিসপারেটলি ওই ছেলেটাকে মারল? নিশ্চয়ই ভালোবাসে বলেই মেরেছে। নূর ভাইয়া আজ খুব ক্ষেপে গেছিল। কায়রার কথা শেষ হতে না হতেই চাঁদনি বলে উঠল, আমি শুধু নূর ভাইয়ার বউ না, কাজিন ও। তাই হয়তো কাজিনের প্রতি মায়া দেখিয়ে ছেলেগুলোকে মেরেছে। কায়রা, বাদ দাও এসব কথা। আমরা না হয় এবার নিজেদের মধ্যে কথা বলি। ওকে আপু, বাদ দিলাম। চাঁদনি কিছুটা কৌতূহল নিয়ে মিহাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা আপু, তোমার বয়ফ্রেন্ড নেই? মিহা মলিন হেসে বলল, আছে তো। কোথায় থাকে উনি? সে আমেরিকায় স্যাটেল। ছোটবেলা থেকেই আমেরিকায় বড় হয়েছে। ওর পুরো ফ্যামিলি আমেরিকা থাকে। চাঁদনি কিছুটা ব্যঙ্গ করে টানিয়ে টানিয়ে বলল, ও আচ্ছা, আমেরিকায় পড়তে গিয়ে প্রেম করে এসেছ তাই না? মিহা কিছুটা লজ্জা পেয়ে মাথা নাড়াল। চাঁদনি এবার মিহার দুহাত আঁকড়ে ধরে বলল, আচ্ছা আপু, তুমি ভাইয়াকে ছেড়ে বিড়িতে চলে এলে কেন? সে অনেক কথা ডিয়ার, অন্য একদিন সময় করে বলবো। এখন না হয় আমরা নিজেদের মধ্যে কথা বলি? চাঁদনি মুচকি হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানাল। ওইদিকে নূর চট্টগ্রাম বাসস্টপের সামনে দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। সাথে হিমেল আর আয়মনও আছে। হিমেলের একজন রিলেটিভ ঢাকা থেকে আসবে, তাই ওরা তিনজনই এসেছে পিক করতে। হিমেলের গার্লফ্রেন্ডের জন্য বার্থডে গিফট কেনা শেষ। হিমেল আজ বেশ খুশি। কালই সে তার প্রিয়তমাকে সারপ্রাইজ গিফটটা দিয়ে তাক লাগিয়ে দিবে। তিনজনই বাইকের উপর বসে আছে। হুট করে নূর পাগলের মতো হু হা করে হাসতে লাগল। আয়মন আর হিমেল কৌতূহলী দৃষ্টিতে নূরের দিকে তাকাল। নূর হাসতে হাসতে বাইক থেকে নেমে আয়মনের কাঁধে হাত দিয়ে বলল, দোস্ত, চাঁদটা আসলেই একটা জোকার। এই মেয়ের দ্বারা সব সম্ভব। সকালে যেভাবে পুলিশদের বোকা বানালো, বাপরে বাপ, আমার এখনো হাসি পাচ্ছে। আজ সারাদিনই হেসেছি। চাঁদের বাচ্চা বাচ্চা কথাগুলো মনে পড়লেই হাসি আসে। আয়মন আর হিমেল এক ভ্রু উঁচু করে বলল, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সব বল। এই পর্বটা আমরা মিসিং করে গেছি। নূর এবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সব খুলে বলল আয়মন আর হিমেলকে। দুজনেই বাইক থেকে নেমে নূরের সাথে দাঁড়িয়ে হু হা করে হাসছে। ওইদিকে মাহিন বাস থেকে নেমে দাঁড়িয়ে আছে চট্টগ্রাম স্টপে। মাহিন টুপিটা আবার মাথায় টেনে বাস থেকে নেমে এদিক সেদিকে তাকাতে লাগল।
সে বুঝতে পারছে না এবার কি করতে হবে, কোথায় যেতে হবে, কিভাবে মিহা অবধি পৌঁছাতে পারবে। হুট করে মাহিন পকেটে হাত দিয়ে মিহার অ্যাড্রেসের কাগজটা বের করল। কাগজটাতে লেখা আছে চট্টগ্রাম, চকবাজার, ঝিলপাড়া, রোড নাম্বার 2। মাহিন এবার কাগজটা পকেটে ঢুকিয়ে বিড়বিড় করে বলল, চট্টগ্রাম তো পৌঁছে গেলাম, এবার তাহলে চকবাজার যেতে হবে। তবে কোনো রাস্তা দিয়ে যাব সেটাই তো বুঝছি না, কাউকে একটা জিজ্ঞেস করলে ভালো হয়। এসব ভাবতে ভাবতেই মাহিন সামনের দিকে হাঁটা ধরল। মাহিনের থেকে প্রায় 12 ফুট দূরত্বে নূরদের অবস্থান। নূর মাহিনের উল্টো দিকে ফিরে আছে। পিছু ফিরলেই হয়তো নূর মাহিনকে দেখবে, তবে নাও দেখতে পারে, কারণ মাহিন টুপি দিয়ে মুখটাকে ডেকে রেখেছে। একটু সামনে এগুতেই মাহিন নূরদের দেখে কিছুটা আশ্বস্ত হয়ে যেই না নূরদের পিছন থেকে ডাকতে যাবে, এর আগেই একজন বৃদ্ধ লোক এসে নূরদের মাঝখানে দাঁড়িয়ে পড়ল। নূররা ওই বৃদ্ধ লোকটার সাথে কোলাকুলি করতে ব্যস্ত হয়ে পড়ল। মাহিন মনটা খারাপ করে নূরদের ক্রস করে সামনের দিকে এগিয়ে গেল। সামনে যেতেই মাহিন একটা মাঝবয়সী লোককে দেখে দাঁড় করিয়ে বলল, ভাইয়া আমার একটা হেল্প করবেন? কি হেল্প ভাইয়া? চকবাজার কোনো রাস্তা দিয়ে যেতে হবে? আসলে আমি এই শহরে নতুন, তাই বুঝতে পারছি না। একটু সামনে এগুলেই একটা সিএনজি স্টপ দেখতে পাবেন, সেখানে গিয়ে চকবাজার বললেই হবে, বাকিটা ড্রাইভাররা বুঝে নিবে। ম্যানি ম্যানি থ্যাঙ্কস ভাইয়া। লোকটা মুচকি হেসে চলে গেল। মাহিন আর পিছনে না তাকিয়ে সামনে হাঁটা ধরল। নূর এখনো বৃদ্ধ লোকটাকে জড়িয়ে রেখেছে। কিছুক্ষণ জড়িয়ে রাখার পর নূর লোকটাকে ছেড়ে মৃদু হেসে বলল, কেমন আছো নানা ভাই? ভালো আছি নানা ভাই, তুমি কেমন আছো? দিব্যি আছি। তুমি এসেছো, এখন তো আরো ভালো থাকব। থাকবিই তো, আমিই তো তোদের সকল কুকর্মের সঙ্গী। কথাটা বলার সাথে সাথেই নূর, হিমেল আর আয়মন হু হা করে হেসে দিল। হিমেল লোকটার কাঁধে হাত রেখে বলল, নানা ভাই তুমি এসেছো ভালোই হয়েছে, আবার আমাদের কুকর্ম শুরু হবে। হয়েছে হয়েছে, বাড়ি চল এবার, অনেক ক্লান্ত আমি। কথাটা বলেই বৃদ্ধ লোকটা নূরের বাইকে বসে পড়ল। হিমেল ওর নানা ভাইকে উদ্দেশ্য করে এক নিঃশ্বাসে বলে উঠল, আরে আরে নানা ভাই কি করছো? এক বাইকে 4 জন বসা যাবে নাকি? উঠো উঠো, তুমি আর আমি আলাদা রিকশা করে বাড়ি যাব। এই রাখো তোর আলাদা রিকশা, আমরা 4 জনই তো ইয়াং, একসাথে লেগে লেগে বসে পড়ব, সমস্যা নাই। নানা ভাই। হিমেলের নানা ভাই এবার নূরকে উদ্দেশ্য করে বলল। নূর তাড়াতাড়ি বাইকটা স্টার্ট করত, এক জায়গায় বেশিক্ষণ ভালো লাগে না। নূর মৃদু হেসে বাইকের ড্রাইভিং সিটে বসে আইমন আর হিমেলকে উদ্দেশ্য করে বলল, দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি উঠে পড়, নানা ভাইয়ের ইচ্ছেটা আজ পূরণ করে দেই। এক বাইকে 4 জন, খুব ইন্টারেস্টিং। হিমেল আর আয়মন মুখটা ফুলিয়ে বাইকে বসে পড়ল। একজনের গায়ের সাথে আরেকজন লেগে আছে। পিছনের 3 জনের ঠেলাঠেলির জ্বালায় নূর বাইকের হ্যান্ডেল ঠিকভাবে ধরতে পারছে না। অনেক কষ্টে টেনে টুনে নূর বাইকটা স্টার্ট করে, যেই না সামনের দিকে মোড় নিল অমনি সে সামনে হাঁটতে থাকা একটা লোককে নিয়ে বাইক উল্টে পড়ে গেল। ওরা 5 জন এই রাস্তার ফুটপাতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। নূর, আয়মন, হিমেল আর হিমেলের নানা ভাই মিবদরুল বাইকের নিচে উল্টে পড়ে আছে। আয়মন আর হিমেলের হাতের কিছু কিছু জায়গা ছিলে গেছে। নূর আর ওদের নানা ভাই সম্পূর্ণ সুস্থ। 5 নম্বর ব্যক্তিটি হল মাহিন। পুরো শরীর জুড়ে কালো হুডি থাকার কারণে মাহিনের তেমন আঘাত লাগেনি, তবে বেকায়দায় পোড়ায় পায়ের একটা নখ উল্টে গেছে। হুট করে মাহিন পরন্ত অবস্থা থেকে উঠে ল্যাকেজ হাতে নিয়ে দ্রুত পায়ে সামনে হাঁটা ধরল, কারণ সিএনজি স্টপে আর মায় একটা সিএনজি অবশিষ্ট আছে।
এই সিএনজিটা ও রিজার্ভার মায় একটা সিট বাকি আছে। ফুটপাত থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে সব। মাহিন ভেবেছে এই সিএনজিটা চলে গেলে হয়তো আর কোনো উপায়ে চকবাজার যাওয়া যাবে না। তাই সে হম্বিতম্বি হয়ে ছুটল সিএনজির পিছনে। নূর উল্টানো অবস্থা থেকে উঠে যেই না সামনে ফিরল লোকটাকে সরি বলার জন্য, অমনি নূর অবাক হয়ে গেল। কারণ লোকটা কোথাও নেই। নূরের হিসেব অনুযায়ী অ্যাক্সিডেন্ট হওয়ার পর লোকটার রাস্তায় পড়ে থাকা উচিত, কিন্তু না, লোকটা তো রাস্তায় নেই। নূর অস্থির হয়ে এদিক সেদিকে চোখ বুলাতে লাগল, কিন্তু বরাবরই সে ব্যর্থ হচ্ছে। আস্তে আস্তে হিমেলের নানা ভাই হিমেল আর আয়মন পরন্ত অবস্থা থেকে উঠে দাঁড়াল। নূর কিছুটা উদ্বিগ্ন হয়ে পিছনের তিনজনকে উদ্দেশ্য করে বলল, লোকটা কোথায়? উনাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। লোকটাকে তো সরি বলা দরকার। আয়মন ওর কাটা জায়গায় হাত দিয়ে নাক মুখ কুঁচকে নূরের মুখোমুখি দাঁড়িয়ে বলল, বাদ দে, লোকটা মনে হয় চলে গেছে। কোনো বড় ধরনের আঘাত পেলে নিশ্চয়ই এখানেই পড়ে থাকত। আঘাত পায়নি বিধায় চলে গেছে। প্লিজ এবার বাড়ি চল, হাত পা জ্বালা করছে। নূর নিজেকে কিছুটা স্থির করে হিমেল আর আয়মনের দিকে তাকিয়ে দেখল দুজনেরই হাতের অনেকটা জায়গা ছিলে রক্ত পড়ছে। নূর আর দেরি না করে আয়মন আর হিমেলকে টানতে টানতে ফুটপাতের একটা ফার্মেসিতে নিয়ে গেল। ওইখান থেকে কাটা জায়গায় স্যাভলন দিয়ে ওয়াশ করে অ্যান্টিসেপটিক লাগিয়ে এরপর নূর ওদের নিয়ে আবার বাইকের কাছে এলো। হিমেলের নানা ভাই বাইকের হ্যান্ডেল ধরে বসে আছে। উনি নূরকে উদ্দেশ্য করে বলল, নূর তুই আর আমি বাইক দিয়ে বাড়ি যাব। হিমেল আর আয়মন রিকশা করে বাড়ি যাবে, এন্ড দিস ইজ ফাইনাল। নূর মলিন হেসে বলল, ওকে নানা ভাই, আমার কোনো প্রবলেম নেই। যেই বলা সেই কাজ। নূর উঠে গেল বাইকে। আয়মন আর হিমেল রিকশার জন্য দাঁড়িয়ে পড়ল। নূর বাইক স্টার্ট করে ছুটল হিমলদের বাড়ির উদ্দেশ্যে। আয়মন আর হিমেল রিকশা নিয়ে ছুটল নিজেদের বাড়ির উদ্দেশ্যে। মাহিন দৌড়ে গিয়ে সিএনজিতে বসে পড়ল। মাহিন বসার সাথে সাথেই ড্রাইভার সিএনজি ছেড়ে দিল। ঠোঁটে মুচকি হাসি ঝুলিয়ে মাহিন ছুটল মিহার উদ্দেশ্য। মনে মনে সে দারুণ খুশি। বিকেল ঘনিয়ে সন্ধ্যা নেমে এলো। হিমেলের নানা ভাইকে বাড়িতে পৌঁছে দিয়ে নূর নিজের বাড়িতে চলে এলো। আয়মন আর হিমেলও নিজেদের বাড়িতে পৌঁছে গেছে। চাঁদনিরা এখনো কায়রাদের বাড়ি। মিহা সহ ওরা পাঁচজন মিলে আলাপচারিতায় ব্যস্ত। বিকেল গড়িয়ে যে সন্ধ্যা নেমে এলো সেই দিকে তাদের হুঁশ নেই। মাহিন চকবাজার নেমে গেছে। একটু আগেই সিএনজি ওকে চকবাজার নামিয়ে দিয়ে গেছে। চকবাজার থেকে মাহিনকে এবার ঝিলপাড়া এলাকায় যেতে হবে। রাস্তায় দাঁড়ানো অবস্থায় মাহিন এদিক সেদিকে দাঁড়িয়ে খালি রিকশা খুঁজছে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর মাহিন একটা খালি রিকশা পেল। সাথে সাথেই সে রিকশাতে বসে পড়ল। রিকশাতে বসেই মাহিন রিকশাওয়ালাকে উদ্দেশ্য করে বলল, ঝিলপাড়া এরিয়ায় ২ নম্বর রোডে আমাকে নামিয়ে দিবেন। ১০০ টাকা দেউন লাগবো কইলাম। পেয়ে যাবেন ১০০ টাকা। রিকশাওয়ালা খুশি হয়ে গাড়ি ছেড়ে দিল। মিহার কথা মনে পড়াতে মাহিন প্যান্টের পকেটে হাত দিল ফোনটা বের করার জন্য। পুরো পকেট ঘুটে ও মাহিন ফোন খুঁজে পাচ্ছে না। মাহিন অস্থির হয়ে ফোনটা খুঁজছে, কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছে। মাহিন কিছুটা হতাশ হয়ে মাথায় হাত দিয়ে মিনমিন করে বলল, ফোনটা চুরি হয়ে গেছে। আমি ডেমসিউর বাসের মেয়েটাই সুযোগ বুঝে আমার ফোনটা হাতিয়েছে। এবার আমি কি করব? মিহাকে কল করব কিভাবে? মিহার বাড়ির অ্যাড্রেসও তো আমি জানি না। মিহার ফোন নম্বরটাও মুখস্থ নেই। ২ নম্বর রোড পৌঁছে মিহার বাড়ি খুঁজব কিভাবে? অসহ্য লাগছে সবকিছু। মাহিন টেনশনে মরছে আর বিড়বিড় করছে। নতুন দেশ, নতুন শহর,
নতুন এলাকা মাহিনের জন্য সবকিছুই নতুন। তাই সে প্রচণ্ড টেনশনে আছে। তার উপর ফোনটাও গেল হারিয়ে। অন্যদিকে নূর বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে পড়ার টেবিলে বসে গেল। আজ সে জীবন দিয়ে পড়বে। ওর উপর দিয়ে যতই সিডর, ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস যাক না কেন সে কিছুতেই আজ পড়ার টেবিল থেকে উঠবে না। ফোনটা ও সে বন্ধ করে রেখেছে। আয়মন আর হিমেল যেন ফোন দিয়ে ডিস্টার্ব করতে না পারে তাই পুরো মনোযোগ আজ পড়ায়। দুনিয়া রসাতলে গেলে ও আজ সে পড়ার টেবিল ছেড়ে উঠবে না। আয়মন বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে রিমোট হাতে নিয়ে টিভি দেখতে ব্যস্ত। কোথা থেকে সাব্বির এসে আয়মনের হাত থেকে রিমোটটা ছিনিয়ে নিয়ে আহ্লাদি সুরে আয়মনকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া একটা হেল্প করো না আমার। আয়মন চোখ মুখ লাল করে বলল, আগে রিমোট দে এরপর হেল্প। সাব্বির ভেজা বিড়ালের মতো বলল, আমি জানি তোকে এখন রিমোট দিলেই তুই মনোযোগ দিয়ে মুভি দেখবি, আমার কথা শুনবি না। ওকে ওকে, কি হেল্প বল। সাব্বির মুখটা অসহায়ের মতো করে আয়মনের দিকে তাকিয়ে বলল, আমার 10,000 টাকা লাগবে ভাইয়া। আয়মন চোখ বড় বড় করে সাব্বিরের দিকে তাকিয়ে আছে। সাব্বির এতিম বাচ্চাদের মতো আয়মনের দিকে তাকিয়ে আছে। আয়মন একসাথে কয়েকটা চোখের পলক ফেলে সাব্বিরকে উদ্দেশ্য করে বলল, এত টাকা দিয়ে তুই কি করবি? ট্যুরে যাব তাই। কোথায়? কক্সবাজার। কবে যাবি? কাল। ফ্রেন্ডদের সাথে? সাব্বির মাথা চুলকিয়ে বলল, হুম। শুটিয়ে লাল করে দেব। আমার সাথে মিথ্যা বলা? নিশ্চয়ই তুই কায়রার সাথে যাবি। আমাকে ধাপ্পা মারছিস? জানিস যেহেতু জিজ্ঞেস করলি কেন? এখন টাকাটা দিবি কিনা বল। আয়মন ভাব নিয়ে সোফায় মাথা এলিয়ে বলল, রাত 9টার পরে নিয়ে যাস। সাব্বির খুশিতে রিমোট নিয়ে নাচতে নাচতে রুম থেকে বের হয়ে গেল। আয়মন দৌড়ে গিয়ে সাব্বিরের হাত থেকে রিমোট ছিনিয়ে আবার টিভি দেখতে ব্যস্ত হয়ে পড়ল। রিকশাওয়ালা মাহিনকে ঝিলপাড়া এরিয়ায় নামিয়ে দিয়ে গেছে। ঝিলপাড়ায় বড় শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে মাহিন। মিহার অ্যাড্রেস জানে না সে। কোনো দিক না ভেবে মাহিন নিজের উপর আস্থা রেখে আল্লাহর নাম নিয়ে সোজা রাস্তা ধরে হাঁটা শুরু করল। শপিং মল পার হয়ে মাহিন 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে পড়ল। রাস্তার চারপাশে বিশাল বিশাল বাড়ি। ওগুলো বাড়ি থেকে মিহার বাড়ি কোনটা হবে সে ঠাউর করতে পারছে না। রাস্তার পাশে একটা সাইনবোর্ডে লেখা আছে ঝিলপাড়া, রোড নম্বর 2। সাইনবোর্ডটা দেখার সাথে সাথেই মাহিন মুচকি হেসে বলল, এটাই তাহলে মিহার এলাকা। আমি পৌঁছে গেছি মিহার এলাকায়। এবার শুধু মিহার বাড়িটা খুঁজার পালা। আশা করি আমি পেয়ে যাব। এতক্ষণ খুব কনফিউশনে ছিলাম আদৌ এটা মিহার এলাকা কিনা। এবার নিশ্চিত হলাম। বাড়িতে ঢুকেই মিহাকে তাক লাগিয়ে দিব। মাহিন এসব ভাবছে আর আপন মনে হাঁটছে। ওইদিকে চাঁদনি, জায়মা, লাবিবা এখন ও আলাপচারিতায় মগ্ন। তাদের হুঁশই নেই ঘড়িতে সন্ধ্যা 7টা বাজছে। কথা বলতে বলতে হুট করে চাঁদনির নজর গেল দেয়াল ঘড়ির দিকে। ঘড়ির দিকে তাকিয়ে চাঁদনি এক চিৎকার দিয়ে বলল, লাবু, জাম্বু ফতাফত গায়ে মাদুর জড়িয়ে বাড়ির দিকে রওনা হ। ঘড়িতে দেখ কয়টা বাজে। চাঁদনির কথা শুনে জায়মা আর লাবিবা টিপসের প্যাকেট হাত থেকে ছুঁড়ে মেরে ঘড়ির দিকে তাকিয়ে দেখল 7টা+ বাজছে। জায়মা আর লাবিবা তাড়াতাড়ি বেড থেকে উঠে চোখে অজস্র ভয় নিয়ে চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, প্লিজ তাড়াতাড়ি বাড়ি চল। আর 1 মিনিটও এখানে থাকা যাবে না। বাড়িতে গেলে আজ রক্ষে নেই। মিহা আর কায়রা বেকুব হয়ে ওদের 3 জনের দিকে তাকিয়ে আছে। চাঁদনি কাদো কাদো মুখ করে মিহা আর কায়রার দিকে তাকিয়ে বলল, আমাদের এখনই বাড়ি যেতে হবে।
না হয় আজ রক্ষে নেই। এতক্ষণে বাড়িতে হয়তো যুদ্ধ লেগে গেছে। আজ আমরা যাই কেমন? অন্য একদিন আবার আসব। কায়রা আর মিহা চাঁদনীদের অবস্থা দেখে ওদের আর আটকাতে পারেনি। তিনজনেরই মুখটা ভয় কেমন চুপসে গেছে। তাই ওরা আর জোর করেনি। কায়রা আর মিহার সম্মতি পেয়ে চাঁদনী, জায়মা আর লাবিবা ফতাফত সাইড ব্যাগ কাঁধে নিয়ে রুম থেকে বের হয়ে দৌড়ে সোজা বাড়ির বাইরে চলে গেল। মেইন গেট থেকে বের হয়ে ফুটপাতে পা রাখার সাথে সাথেই চাঁদনী কারো সাথে খেলো এক জোরচে ধাক্কা। চাঁদনী টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই লোকটা চাঁদনীকে ধরে ফেলে। রাতের ঘুটঘুটে অন্ধকারে লোকটার ফেস স্পষ্ট দেখা যাচ্ছে না। তবে সোডিয়ামের আলোতে যতটুকু দেখা যাচ্ছে ততটুকুতেই মনে হচ্ছে লোকটা টুপি দিয়ে মুখটা ডেকে রেখেছে। চাঁদনীর মনে একটা অন্যরকম ফিলিং হচ্ছে। ভালো লাগা কাজ করছে। লোকটার থেকে সরতে মন চাইছে না। চাঁদনী লোকটার জ্যাকেট আঁকড়ে ধরে আছে। হুট করে লোকটা রাগ দেখিয়ে চাঁদনীকে ছেড়ে সামনের দিকে হাঁটা ধরল। চাঁদনী অবাক দৃষ্টিতে লোকটার যাওয়ার পথে তাকিয়ে আছে। চাঁদনী নাক মুখ কুঁচকে বিড়বিড় করে বলল, কি অদ্ভুত লোক রে বাবা। একটু যে সরি বলবো তার ও সময় দিল না। কেমন ঢ্যাং ঢ্যাং করে হেঁটে চলে গেল। চাঁদনী আবার কিছুটা কৌতূহলী হয়ে বলল, আচ্ছা লোকটার স্পর্শ আমার এত ভালো লাগলো কেন? মনে হচ্ছে কাঙ্ক্ষিত ব্যক্তিটা আমাকে স্পর্শ করেছে। এজ লাইক নূর ভাইয়া। ধুর, আমি ও এক পাগল। নূর ভাইয়া এখানে আসবে কি করতে? তাছাড়া নূর ভাইয়া তো বাইক ছাড়া বেরই হয় না। এমনকি নূর ভাইয়া এসব জ্যাকেট ফ্যাকেট ও পরে না। মনে হচ্ছে আমারই কোথাও বিভ্রান্তি হচ্ছে। এর মাঝেই পেছনে থেকে কায়রা আর লাবিবা এসে হাজির। চাঁদনীর বিড়বিড়ানি দেখে লাবিবা আর জায়মা চাঁদনীকে ঝাঁকিয়ে বলল, কি রে, মনে মনে কি বিড়বিড় করছিস? চাঁদনী মাথায় ঘোমটা টেনে বলল, কিছু না। তাড়াতাড়ি বাড়ি চল, আজ সিউর কপালে শনি আছে। কথাটা বলেই চাঁদনী অটোর জন্য দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ ওয়েট করার পর চাঁদনী একটা খালি অটো দেখে অটোটা দাঁড় করিয়ে তিনজনই অটোতে বসে পড়ল। চাঁদনীর সাথে একটু আগে ধাক্কা খাওয়া লোকটা মাহিনই ছিল। মাহিন মিহাদের বাড়ির কাছাকাছি ঘোরাফেরা করছে, অথচ মিহাদের ঠিকঠাক বাড়িটা খুঁজে পাচ্ছে না। তবে মাহিন নিশ্চিত মিহা মাহিনের আশেপাশেই আছে। হয়তো ধৈর্য নিয়ে খুঁজতে হবে। চাঁদনীরা যাওয়ার পর মিহা ওর রুমে ঢুকে বেডের উপর গোল হয়ে বসে বালিশের তলা থেকে ফোনটা বের করে যেই না হাতে নিল অমনি ওর চোখ দিয়ে টলটল করে পানি গড়াতে শুরু করল। মাহিনের নাম্বার থেকে 20+ মিস কল। মিহা তাড়াতাড়ি বসা থেকে উঠে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে কাপা কাপা হাতে মাহিনের নাম্বারে ডায়াল করার সাথে সাথেই ফোনটা সুইচ অফ আসল। প্রায় অনেক বার কল দেওয়ার পরে ও ফোনটা সুইচ অফ আসছে। মিহা এবার মৃদু চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে মাথায় হাত দিয়ে বলল, আম সরি মাহিন, আম সো সরি। আমি তোমার কলটা পিক করতে পারিনি। আমি ভাবতে পারিনি তুমি কল দিবে। না হয় ফোনটার সাথে সাথেই রাখতাম। আমি ভেবেছিলাম তুমি হয়তো রাগ করে আমার সাথে আর কোনো যোগাযোগ রাখবে না। তাই এত বড় মিস্টেকটা হয়ে গেল। প্লিজ মাহিন, আমাকে মাফ করে দাও। আর একটা বার আমাকে সুযোগ দাও। হয় ফোনটা অন করো, না হয় আমায় কল দাও। প্লিজ মাহিন, প্লিজ। মিহা এসব বলছে আর ঢুকরে কাঁদছে। কান্নার যেন কোনো লিমিটই নেই। আনলিমিটেড হয়ে সব ভাসিয়ে দিচ্ছে। মাহিন অনেকক্ষণ খুঁজাখুঁজির পর কিছুটা ক্লান্ত হয়ে মিহাদের বাড়ির ঠিক অপোজিট পাশে একটা চায়ের দোকানে বসে পড়ল। মাহিনের পেরেশান অবস্থা দেখে চা দোকানের মালিকটা মাহিনকে উদ্দেশ্য করে বলল, এই যে শুনছেন? লোকটার কথা শুনে মাহিন পিছু ফিরে তাকাল। লোকটা আবার বলল, আপনি কি কোনো কারণে চিন্তিত? আসলে আমি একজনকে খুঁজতে এসেছি, বাট তার ঠিকানা খুঁজে পাচ্ছি না।
এলাকার নাম জানেন? এটাই ওর এলাকা, বাট ওর বাড়ির নম্বর জানি না। কাকে খুঁজছেন আপনি? নামটা বলুন। মাহিন কিছুটা উৎসাহ নিয়ে বলল, মিহা তালুকদার। চিনেন আপনি? লোকটা অনেকক্ষণ ভেবে চিনতে বলল, মিহা তালুকদার নামের তো কাউকে চিনি না ভাই। উনি কি এই এলাকায় নতুন এসেছে? 2 দিন আগে আমেরিকা থেকে এসেছে। তাহলে তো ভাই আমি চিনি না। দুঃখিত ভাই, আমি আপনার হেল্প করতে পারলাম না। ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই। আচ্ছা ভাইয়া, আপনাদের এখানে ফ্ল্যাট ভাড়া হয়? ভাইয়া, হয়তো। আপনি কি ভাড়া নিবেন? জি ভাইয়া, খুব আর্জেন্ট। লোকটি এবার মিহাদের বাড়ির পাশের ফ্ল্যাটটা দেখিয়ে বলল, ভাইয়া এই বাড়ির একটা ফ্ল্যাট ফাঁকা আছে, আপনি চাইলে ওই ফ্ল্যাটটা বুকিং করতে পারেন। ভাইয়া আপনি একটু আমার সাথে আসবেন? অ্যাকচুয়ালি আমি এই শহরে নতুন, তাই এই শহরের কিছুই তেমন চিনি না। আপনি দয়া করে যদি আমার একটু হেল্প করতেন। লোকটি এক গাল হেসে বলল, অতিথিদের সেবা করা আমাদের ধর্ম। প্লিজ চলুন, আমি আপনাকে ফ্ল্যাট মালিকের সাথে কথা বলিয়ে দিচ্ছি। মাহিন মৃদু হেসে বসা থেকে লোকটির পিছু পিছু হাঁটা ধরল। রাত 9টা। নূর অনেক যুদ্ধ করে প্রায় 2 ঘন্টা পড়ার টেবিলে কাটিয়েছে। পড়ার মাঝে মাঝে সে অসংখ্য বার হেসেছে। চাঁদনির সকালের কাণ্ডগুলো মনে পড়লেই ওর হাসি আসে। টেবিলে রাখা ফোনটা অন করে নূর যেই না পড়ার টেবিল ছেড়ে উঠতে যাবে এর আগেই নূরের ফোন বেজে উঠল। নূর পিছু ফিরে পড়ার টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে দেখল সোহানীর নাম্বার থেকে কল এসেছে। নূর কিছুটা অবাক হয়ে ফোনটা রিসিভ করার সাথে সাথেই সোহানী ওয়েজিত কণ্ঠে বলে উঠল, নূর কই তুই? আমি তো বাড়িতে আপু। কেন? রাত 9টা বাজছে, চাঁদ এখনো বাড়ি ফিরেনি। নূর চোখ মুখ লাল করে ওয়েজিত কণ্ঠে বলল, এখনো বাড়ি ফিরেনি মানে? ওর তো সন্ধ্যার আগে বাড়িতে ফেরার কথা ছিল। কথা তো ছিল, বাট এখনো ফিরেনি। আব্বু জানতে পারলে আমার আর আম্মুর 12টা বাজাবে। আয়মনকে বলেছ? না, আগে তোকেই জানালাম। মুহূর্তেই নূর চোয়াল শক্ত করে মৃদু চিৎকার দিয়ে বলল, সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, এতক্ষণে তোমার আমার কথা মনে পড়ল? এর আগে আমাকে জানাওনি কেন? আনসার মি ড্যাম ইট। নূরের ধমকের আওয়াজে সোহানী ভয় কলটা কেটে ফোনটা হাতে নিয়েই কাঁপাকাঁপি শুরু করল। ওইদিকে সামিয়া আহমেদ উনার মেয়ের জন্য কাঁদতে কাঁদতে অজ্ঞানপ্রায়। নূরের চিৎকারের আওয়াজে সাবরিনা আবরার আর নীর রুম থেকে দৌড়ে এলো। নূর ড্রয়ার থেকে বাইকের চাবিটা নিয়ে চোখে অসংখ্য আতঙ্ক নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকা নীরকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে দৌড়ে সোজা বাইকে বসে পড়ল। নূর বাইক স্টার্ট করছে আর আয়মনের নাম্বারে কল দিচ্ছে। প্রথম কল দেওয়ার সাথে সাথেই আয়মন কলটা পিক করে ফেলল। নূর ওয়েজিত কণ্ঠে বলে চিৎকার করে বলল, কই তুই? নূরের চিৎকারের তাণ্ডবে আয়মনের হাত থেকে টিভির রিমোট নিচে পড়ে তার জীবন হারিয়েছে। আয়মন বেশ বুঝতে পেরেছে কিছু একটা খারাপ হয়েছে। আয়মন কাট কাট গলায় বলল, কেকেকনো কি হয়েছে? রাত 9টা বাজছে, চাঁদ এখনো বাড়ি ফিরেনি। হো আট, তুই বাড়ি থেকে বের হয়ে গলির মোড়ে দাঁড়া, আমি বাইক নিয়ে আসছি। আয়মন তাড়াতাড়ি কলটা কেটে রুমে ঢুকে শার্ট চেঞ্জও করে চটজলদি বাড়ি থেকে বের হয়ে গেল। নূর হাইস্পিডে বাইক স্টার্ট করে দিল। টেনশনে আর আতঙ্কে নূরের কপাল বেয়ে ঘাম পড়ছে। 10 মিনিট পর আয়মনদের গলির মোড়ে গাড়ি এসে থামল। সাথে সাথেই আয়মন বাইকে উঠে পড়ল। নূর চোয়াল শক্ত করে আয়মনকে উদ্দেশ্য করে বলল, তুই চাঁদকে বলেছিলি না সন্ধ্যার আগে বাড়ি ফেরার জন্য? এরপর ও সে কোনো যুক্তিতে এত রাত অবধি অন্যের বাড়িতে সময় কাটায়।
আজ যদি আমি ওর গায়ে হাত তুলি তখন কিন্তু সামনে দাঁড়িয়ে বাধা দিতে আসবি না। তুই কি ভাবছিস চাঁদ কায়রাদের বাড়িতে? চাঁদ তো কায়রাদের বাড়িতেই গিয়েছিল। টেনশনে যে মানুষের স্মৃতিশক্তি লোপ পায় এর জ্বলন্ত প্রমাণ তুই। আরে গাধা, চাঁদ যদি কায়রাদের বাড়ি থাকত তবে সোহা আপু এত টেনশন করত না। ভাবত সে সুরক্ষিত আছে, উইখানে নেই বলেই তো সবার টেনশন। নূর আর কথা না বাড়িয়ে বাইক নিয়ে ছুটল ওর নিজের গন্তব্যে। সে যেটা ঠিক করবে সেটাই এখন করবে। প্রায় 15 মিনিট পর নূর কায়রাদের বাড়ির সামনে বাইক সাইড করল। বাইক থেকে নেমেই নূর গেইটের সামনে থেকে জোরে জোরে চিৎকার করে বলল, কায়রারারারারা, একবার করিডোরে এসো প্লিজ। নূরের চিৎকারের আওয়াজ কায়রার রুম ক্রস করে মিহার রুম অবধি পৌঁছে গেছে। মিহা হাঁটু ভাঁজ করে খাটের উপর বসে বসে কাঁদছিল। নূরের ভয়েস শুনে মিহা চোখে মুখে উচ্ছ্বাস নিয়ে দৌড়ে বাড়ির করিডোরে এসে দাঁড়াল। সাথে সাথে কায়রাও এসে একই জায়গায় দাঁড়াল। নূর রাস্তার যে জায়গায় দাঁড়িয়ে আছে সে জায়গাটা ঘুটঘুটে অন্ধকার। সোডিয়ামের আলোতে নূরের শুধু চোখগুলো দেখা যাচ্ছে। কায়রা বুঝে গেছে নূর এসেছে। তাই কায়রা নূরকে উদ্দেশ্য করে জোরে চিৎকার দিয়ে বলল, বলো ভাইয়া, চাঁদ কোথায়? কায়রা কিছুটা চিন্তিত হয়ে বলল, চাঁদ আপু এখনো বাড়ি পৌঁছেনি। না 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 না, চাঁদ তোমাদের বাড়ি থেকে কখন বের হয়েছে? সন্ধ্যা 7টায়। কায়রার কথাটা শোনার সাথে সাথেই নূর বাইক নিয়ে ছুটল জায়মার বাড়ির উদ্দেশ্যে। প্রায় 15 মিনিট পর নূর পৌঁছে গেল জায়মাদের বাড়ির গেইটের সামনে। বাড়ির ভিতর ঢুকেই নূর জোরে চিৎকার দিয়ে জায়মাকে ডাকল। নূরের ভয়েস শুনে জায়মা নিচে নেমে এলো। নূর অবাক দৃষ্টিতে জায়মার দিকে তাকিয়ে বলল, তুই এখানে, তাহলে চাঁদ কোথায়? জায়মা মাথাটা নিচু করে বলল, সরি ভাইয়া। নূর চিৎকার দিয়ে বলল, কিসের সরি? জায়মা প্লিজ মাথাটা গরম করিস না। চাঁদকে আমি এই মুহূর্তে আমার চোখের সামনে চাই। আমার কিচ্ছু ভালো লাগছে না, ভিতরটা অস্থির লাগছে। প্লিজ বল চাঁদ কোথায়? আয়মন বেকুব হয়ে নূরের দিকে তাকিয়ে আছে। আয়মন বেশ বুঝতে পেরেছে চাঁদনি জায়মাদের বাড়িতে ঘাপটি মেরে বসে আছে। নূরের ওয়েজনা দেখে আয়মন অবাকের উপর অবাক হচ্ছে। জায়মা মাথাটা নিচু করে বলল, চাঁদ আমাদের বাড়িতেই আছে নূর ভাইয়া। আসলে আমরা কায়রাদের বাড়ি থেকে বের হয়ে যে অটোটাতে উঠেছিলাম লাবিবাদের বাড়ির কাছে, যে অটোটা অ্যাক্সিডেন্ট হয়। একটা বাইকের সাথে ধাক্কা খেয়ে অটোটা খানিক হেলে যায়। চাঁদ অটোর সাইডে বসেছিল। তাল সামলাতে না পেরে চাঁদ অটো থেকে উল্টে পড়ে যায়। রাস্তার ঘর্ষণে চাঁদনির হাত পায়ের কিছু কিছু জায়গা ছিলে যায়। তাই আমি চাঁদকে আমাদের বাড়িতে নিয়ে আসি। এসে দেখি আম্মু বাসায় নেই, পুরো বাড়ি খালি। তাই চাঁদ আমাকে একা রেখে বাড়ি যেতে চায়নি। নূর চোয়াল শক্ত করে জায়মার গালে 5 আঙ্গুল বসিয়ে বলল, এই সত্য কথাগুলো সোহা আপুকে ফোনে বলা যায়নি? তোর এই সামান্য মিথ্যের জন্য কতজন মানুষ টেনশনে টেনশনে মরেছে তুই জানিস? জায়মা গালে হাত দিয়ে চোখের পানি ছেড়ে বলল, চাঁদই তো বলল কাউকে সত্যিটা না বলতে। তাই আমিও বলিনি। তুমি শুধু শুধু আমাকে মারলে নূর ভাইয়া। নূর কিছুটা অনুতপ্ত হয়ে জায়মাকে বুকের মাঝে চেপে ধরে বলল, সরি জামু, মাথা ঠিক ছিল না। ওই অসভ্য মেয়েটার আজ আমি 12টা বাজাব। কোথায় ওই অসভ্য মেয়ে? চাঁদনি এতক্ষণ সদর দরজার সামনে দাঁড়িয়ে চোরের মতো লুকিয়ে লুকিয়ে সব শুনছিল। ভয়ে সে থরথর করে কাঁপছে। চাঁদনি এই কাপা কাপা শরীর নিয়ে দৌড়ে দুতলায় উঠে জায়মার রুমের ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল। জায়মা নূরের বুকে মাথা ঠেকিয়ে কাঁদছে আর বলছে, চাঁদ আমার রুমেই আছে।
নূর জায়মাকে ছেড়ে ঝড়ের গতিতে দ্রুত বেগে বাড়ির ভিতর ঢুকে সিঁড়ি বেয়ে সোজা জায়মার রুমে ঢুকে গেল। পুরো রুম ফাঁকা, কোথাও চাঁদকে দেখা যাচ্ছে না। নূর বেশ বুঝতে পেরেছে চাঁদনি ওয়াশরুমে ঘাপটি মেরে বসে আছে। নূর দৌড়ে ওয়াশরুমের দরজার কাছে গিয়ে দরজা ধাক্কাতে ধাক্কাতে কঠোর কণ্ঠে বলল, চাঁদ দরজা খোল, আমি জানি তুমি ওয়াশরুমেই লুকিয়ে আছো, তাড়াতাড়ি দরজা খুলে বের হও। চাঁদনি ভয় ফ্রিজ হয়ে গেছে, কোনো রকম নড়াচড়া করছে না। জায়মার থাপ্পড়ের আওয়াজ এখনো ওর কানে বাজছে। সে জানে এখন যদি সে দরজা খুলে বের হয় তাহলে নূর ওর দুই গাল থাপড়িয়ে লাল করে ফেলবে। তাই আপাতত সে নীরব থাকাটাকেই সেফ মনে করছে। চাঁদনির মৌনতা দেখে নূর জোরে জোরে দরজা ধাকাচ্ছে আর চিৎকার করে বলছে, চাঁদ তুমি যদি ভালোয় ভালোয় বের না হও তবে কিন্তু আমি বাধ্য হব দরজা ভেঙে তোমার কাছে আসতে। তখন কিন্তু থাপ্পড় আরও বেশি পড়বে, একটার জায়গায় 5টা পড়বে। এবার তুমিই ভেবে দেখো কি করবে। চাঁদনির টনক এবার নরল। চাঁদনি ভয় কাঁপতে কাঁপতে মিনমিন করে বলল, একটার বদলে 5টা চর। বাপরে বাপ, 5টা খাওয়ার চেয়ে ও তো একটা খাওয়া ভালো। আমি বরং বের হয়ে যাই, জায়মার মতো একটা চর হজম করে নিব। যেই ভাবা সেই কাজ। চাঁদনি কাঁপা কাঁপা শরীর নিয়ে দরজা খুলে বের হয়ে সোজা নূরের সামনে দাঁড়িয়ে পড়ল। চাঁদনি মুখটা অবুঝ বাচ্চাদের মতো করে রেখেছে। এই মুহূর্তে চাঁদনিকে দেখলে অতি ভয়ঙ্কর শয়ুর ও মায়া লেগে যাবে। নূরের রাগ ও চুপসে গেছে চাঁদনির ফেস দেখে। নূর একদৃষ্টিতে চাঁদনির দিকে তাকিয়ে আছে। কেমন এক অদ্ভুত মায়া কাজ করছে নূরের মনে। ইচ্ছে করছে চাঁদনির গাল দুটো টেনে দিতে। এই মায়াবী গাল দুটোতে কেবল আদরই মানায়, থাপ্পড় মানায় না। চাঁদনি মুখে আঙ্গুল ঢুকিয়ে ছলছল চোখে নূরের দিকে তাকিয়ে বলল, আম সো সরি নূর ভাইয়া, আমি বুঝতে পারিনি তোমরা সবাই এতটা পেরেশান হয়ে যাবে। আর জীবনে ও এমন ভুল করব না। মজা করতে গিয়ে সবাইকে এতটা টেনশনে ফেলে দিব আমি বুঝতে পারিনি। প্লিজ আমাকে মাফ করে দাও নূর ভাইয়া, প্লিজ। মুহূর্তেই নূরের শান্ত ফেসটা কঠোর হয়ে উঠল। নূর চোয়াল শক্ত করে চাঁদনিকে ওয়াশরুমের দরজায় চেপে ধরে বলল, তোমার সাহস হয় কি করে আমাদের সাথে মজা করার? এসব সিরিয়াস বিষয় নিয়ে কেউ মজা করে? তোমার কি মিনিমাম কমন সেন্স নেই? প্রস্তুত হয়ে যাও চর খাওয়ার জন্য। গুনে গুনে 5টা চর। মুহূর্তেই চাঁদনি ছোট বাচ্চাদের মতো ঠোঁট উল্টে করে কেঁদে বলল, তুমি কিন্তু বলেছিলে ওয়াশরুম থেকে বের হয়ে গেলে একটা থাপ্পড় দিবে আর বের না হলে গুনে গুনে 5টা চর দিবে। তোমার কথা মতো কিন্তু আমি লক্ষ্মী মেয়ের মতো বের হয়ে গেছি। তোমারও উচিত এবার তোমার কথা রাখা। তার মানে তুমি একটা চর খেতে রাজি? চাঁদনি পিটপিট চোখে নূরের দিকে তাকিয়ে বলল, আসতে দিও কেমন? চাঁদনির মায়া ভরা ফেসটা দেখে নূরের কেমন ঘোর লেগে আসছে। কিছুতেই যেন সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। ওর খুব ইচ্ছে করছে চাঁদনির গালে একটা টাইট চুমো খেতে। নূর নিজের চাহিদার সাথে না পেরে আস্তে করে ঝুঁকতে ঝুঁকতে চাঁদনির ডান গালের কাছাকাছি এসে চাঁদনির চোখের দিকে তাকাল। চাঁদনি চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। চর খাওয়ার জন্য সে প্রস্তুত হয়ে আছে। আচমকাই ব্যথার বদলে চাঁদনি ওর গালে ঠোঁটের স্পর্শ পেল। ফতাফত চাঁদনি চোখ খুলে সামনের দিকে তাকাল। নূর এখনো চাঁদনির গালে চুমো খাচ্ছে। চাঁদনি ওর ড্রেসটা 2 হাত দিয়ে মুঠ করে রেখেছে। কেমন একটা ভালো লাগা কাজ করছে ওর মধ্যে। হুট করে নূর চাঁদনিকে ছেড়ে উল্টো দিকে ফিরে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। আর মনে মনে বিড়বিড় করে বলল, ছি, আমি কি করলাম? আমি চাঁদের গালে চুমো খেয়েছি।
ছি, আমি এই জঘন্য কাজটা কিভাবে করতে পারলাম? আমার বিবেক বুদ্ধি কি লোপ পাচ্ছে? নূর কথাগুলো বলছে আর অনুশোচনায় কপাল চাপড়াচ্ছে। চাঁদনি বুঝতে পেরেছে ভুলবশত নূর এ কাজটা করেছে, আর এই জন্যই নূর খুব অনুতপ্ত। চাঁদনি গলাটা ঝাঁকিয়ে পিছন থেকে নূরকে উদ্দেশ্য করে বলল, তুমি বাড়ি চলে যাও নূর ভাইয়া। জায়মা বাড়িতে একা, আমাকে জায়মার কাছে থাকতে হবে। নূর আর কথা না বাড়িয়ে দ্রুত পায়ে হেঁটে রুম থেকে বের হয়ে যেই না ড্রয়িং রুমে পা রাখল অমনি মিসেস সায়মা মানে জায়মার আম্মু বাড়িতে এসে উপস্থিত। উনি ড্রয়িং রুমে বসে জায়মা আর আয়মনের সাথে কথা বলছিল। নূরকে দেখা মাই মিসেস সায়মা এক গাল হেসে বলল, কেমন আছিস নূর? নূর মলিন হেসে বলল, ভালো আছি খালামনি। তুমি কেমন আছো? আমার আর ভালো। জায়মার ফুফু হসপিটালে অ্যাডমিট। উনাকে হসপিটাল থেকে দেখে এই মায়ে বাড়ি এলাম। এসেই শুনি চাঁদ আর জাম্বু মিলে তোদের সবাইকে টেনশনের মধ্যে ফেলে দিয়েছে। দুইটাই দুষ্টু, কারো থেকে কেউ কম না। নূর মৃদু হেসে বলল, খালামনি চাঁদকে তাহলে নিয়ে যাই। তুমি তো চলেই এসেছ। হুম, অবশ্যই নিয়ে যা। মেঝো আপু আবার চাঁদকে ছাড়া থাকতে পারে না। আপুর আদরের মেয়ে চাঁদ। নূর আর দেরি না করে জায়মার রুমে গিয়ে খাটের উপর গোল হয়ে বসে থাকা চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, চাঁদ উঠে এসো। খালামনি চলে এসেছে। চাঁদনি এতক্ষণ বসে বসে কাঁদছিল। নূরের ভয়েস শুনে চাঁদনি চট জলদি চোখের জলগুলো মুছে মলিন হেসে বেড থেকে উঠে নূরের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, চলো। চাঁদনির ফোলা ফোলা চোখ দেখে নূর বেশ বুঝতে পেরেছে চাঁদনি কান্না করেছে। নূর চাঁদনির থেকে মুখ ফিরিয়ে চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, তাড়াতাড়ি চলো। নূর দ্রুত পায়ে সামনে হাঁটা ধরল। নূরের পিছু পিছু চাঁদনি ও হাঁটছে। ড্রয়িং রুমে এসে সবার থেকে বিদায় নিয়ে চাঁদনি, নূর আর আয়মন বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এসে দাঁড়াল। নূর পার্ক করা বাইকটার হ্যান্ডেলে হাত রেখে আয়মনকে উদ্দেশ্য করে বলল, আয়মন তুই বাইক নিয়ে চলে যা, আমি চাঁদকে নিয়ে রিকশা করে আসছি। আয়মন মৃদু হেসে বাইক স্টার্ট করে রওনা হল নূরের বাড়ির উদ্দেশ্যে। নূর আর চাঁদনি রাস্তায় দাঁড়িয়ে আছে। নূর একটা খালি রিকশা দেখে রিকশাটা থামিয়ে চাঁদনিকে নিয়ে রিকশায় উঠে গেল। দুজনই লেগে আছে একসাথে। নূরের শরীরের সাথে চাঁদনির শরীর লেগে আছে। নূর বড্ড হেজিটেড ফিল করছে, কিন্তু চাঁদনি খুব মজা নিচ্ছে। নূর পকেট থেকে ফোনটা বের করে সোহানি আর নীরের নম্বরে মেসেজ করে বলে দিল চাঁদনিকে পাওয়া গেছে, ওরা যেন টেনশন না করে। অন্যদিকে মাহিন ওর ভাড়া করা ফ্ল্যাটের দরজা বন্ধ করে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। প্রচণ্ড টায়ার্ড লাগছে তার, সাথে বেশ খিদেও পেয়েছে। তাই সে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে গায়ে হোয়াইট শার্ট জড়িয়ে ওয়ালেটটা পকেটে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। উদ্দেশ্য রেস্টুরেন্টে গিয়ে ডিনার করা। মাহিনের ফ্ল্যাট থেকে 10 মিনিট হাঁটলেই আলিফ নামের একটা ছোট্ট রেস্টুরেন্ট চোখে পড়ে। সেই রেস্টুরেন্টটাতেই মাহিন যাচ্ছে। এই রেস্টুরেন্টের সাথে আবার একটা আইসক্রিম পার্লারও আছে। মিহা বেশ পেরেশানিতে ভুগছে। বারবার সে কায়রাকে জিজ্ঞেস করতে চাইছে ওই সময়ের ছেলেটা কে ছিল। ছেলেটার ভয়েস একদম মাহিনের মতো, কোথাও কোনো ফাঁক ফোকর নেই। বাট কায়রা ব্যাপারটাকে বারবার এড়িয়ে ডিনার টেবিলে জোর করে মিহাকে বসিয়ে দিল। মিহার গলা দিয়ে খাবার নামছে না। মাহিনের জন্য ওর মনটা অস্থির অস্থির করছে। কোনো রকমে এক লোকমা ভাত খেয়ে মিহা হাত ধুয়ে জলদি করে ডাইনিং টেবিল থেকে উঠে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেলল। বেডের উপর থেকে সে ফোনটা নিয়ে আবার মাহিনের নাম্বারে কল দিল। ফোনটা বারবার সুইচ অফ বলছে। এক পর্যায়ে মিহা ক্লান্ত হয়ে রুম থেকে বের হয়ে ছাদের উপর চলে গেল। ছাদের কার্নিশ ধরে পিছালা রাস্তায় একদৃষ্টিতে তাকিয়ে আছে মিহা।
চোখে তার অসংখ্য জলরাশি। হুট করেই মিহার নজর গেল রাস্তায় হোয়াইট শার্ট পরে হাঁটতে থাকা একটা ছেলের উপর। সেই মাহিনের মতো দেখতে, কোথাও কোনো অমিল নেই। মিহা ওভার এক্সাইটেড হয়ে যেই না মাহিন বলে চিৎকার দিতে যাবে এর আগেই মিহার গলাটা কেমন ধরে এলো। গলাটা দিয়ে শব্দ বের হচ্ছে না। ছেলেটা হাঁটতে হাঁটতে সামনের দিকে মিলিয়ে যাচ্ছে। মিহা গলা ঠিক করার চেষ্টা করছে বাট লাভ হচ্ছে না। তাই সে এক প্রকার হাল ছেড়ে পাগুলোকে কাজে লাগালো। দ্রুত পায়ে ছাদ থেকে প্রস্থান নিয়ে সে 5 মিনিটের মধ্যে বাড়ি থেকে বের হয়ে সোজা গেইটের বাইরে চলে গেল। মিহা হাঁফাচ্ছে আর রাস্তার দুই পাশে চোখ বুলিয়ে দেখছে, কখনো এপাশ তো কখনো ওই পাশ, বাট কোনো পাশেই সে ছেলেটাকে দেখতে পাচ্ছে না। চোখের জল ছেড়ে মিহা পাগলের মতো রাস্তায় ছুটাছুটি করছে। অনেকক্ষণ খুঁজাখুঁজির পরে ও সে ছেলেটিকে খুঁজে পেল না। মিহা কিছুটা ব্যর্থ হয়ে ধপ করে রাস্তার মাঝখানে বসে পড়ল। শরীর দিয়ে তার ঘাম বইছে আর চোখ দিয়ে জল। কোনোটাই যেন তার থামবার নয়। বেশ কিছুক্ষণ রাস্তার মাঝখানে বসে থেকে মিহা কিছুটা হতাশ হয়ে চোখের জলগুলো মুছতে মুছতে ধীর পায়ে বাড়ির ভিতর ঢুকে গেল। মাহিন রেস্টুরেন্টে ঢুকে এক কাপ হট কফি আর এক পিস স্যান্ডউইচের অর্ডার করল। ওয়েটার সাথে সাথেই মাহিনের জন্য কফি আর স্যান্ডউইচ নিয়ে হাজির হয়ে গেল। মাহিনের গলা দিয়ে খাবার নামছে না। মিহার টেনশনে সে যাযাবর, বাট বেঁচে থাকার জন্য অন্তত কিছু খেতে হবে। তাই সে আপই সওয়ে ও স্যান্ডউইচটা পেটের ভিতর পড়ছে। নূর আর চাঁদনি কায়রাদের বাড়ি ক্রস করে আলিফ রেস্টুরেন্টের সামনে যেতেই চাঁদনি আইসক্রিম পার্লারটার দিকে এক রাশ লোভ নিয়ে তাকাল। সাথে সাথেই চাঁদনি রিকশাওয়ালাকে উদ্দেশ্য করে ওয়েজিত কণ্ঠে বলে উঠল, মামা প্লিজ রিকশাটা থামান, তাড়াতাড়ি থামান। চাঁদনির কথা অনুযায়ী রিকশাওয়ালাটা রিকশা থামিয়ে দিল। নূর চাঁদনির দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, আজব, রিকশা থামালে কেন? চাঁদনি ফতাফত রিকশা থেকে নেমে নূরের দিকে তাকিয়ে দাঁত বের করে বলল, আইসক্রিম খাব। কথাটা বলেই চাঁদনি দৌড়ে আইসক্রিম পার্লারের কাছে ছুটে গেল। নূর ও হম্বিতম্বি হয়ে চাঁদনির পিছনে ছুটল। চাঁদনি আইসক্রিম পার্লারটাতে ঢুকেই পার্লারের মালিককে উদ্দেশ্য করে বলল, ভাইয়া গুনে গুনে আমাকে 4টা কোন আইসক্রিম দিবেন কেমন? 2টা ভ্যানিলা ফ্লেভারের আর 2টা চকলেট ফ্লেভারের। পার্লার মালিক এক গাল হেসে বলল, ওকে ম্যাম। নূর এসে চাঁদনির সামনে দাঁড়িয়ে দাঁত কিরমির করে বলল, এই তুমি কি পাগল? রাত বিরাতে তুমি আইসক্রিম খাবে? ওইদিকে মাহিন খাওয়া শেষ করে খাবারের বিল চুকিয়ে আইসক্রিম পার্লারটার সামনে দাঁড়াল। নূর আর মাহিন দুজনেই পাশাপাশি লেগে আছে। তফাৎ শুধু দুজনেই উল্টো দিকে ফিরে আছে। চাঁদনি নাক মুখ কুঁচকে নূরকে উদ্দেশ্য করে বলল, আমি পাগল হতে যাব কেন শুনি? বাসায় গিয়ে আম্মু আর আপুকে ভোগ দিতে হবে। না হয় ওরা আব্বুর কাছে ফরফর করে সব সত্যি বলে দিবে। এরপর আব্বু আমাকে আব্বুর ওই স্পেশাল মাছালা মাখানো ধমকটা দিবে। আমি আব্বুর এই ধমকটাতে দারুণ ভয় পাই। নূর চাঁদনির কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে আছে। নূরের মাথায় শুধু একটা প্রশ্নই ঘুরছে, আইসক্রিম দিয়ে আবার কাউকে ভোগ দেওয়া যায় নাকি? হুট করে মাহিনের হাতের কনুইয়ের আঘাতে নূর কিছুটা নড়ে চড়ে সামনের দিকে তাকাল। চলবে।